আমি কখনো ভাবিনি আমার পরিবার আমায় এতটা পর করে দিবে। একটু আগে আম্মু বলে গেল আজ নাকি বিয়ে আমার। কথাটা আমার কাছে হাস্যকর ছিল। আগে পরিচয়টা দিয়ে নিই, আমি তিথি। আমরা এক ভাই এক বোন। ভাইয়া বড় আর আমি ছোট। আমার বাবা আদিত্য চৌধুরী, মা অনিতা চৌধুরী আর ভাই তিয়ান চৌধুরী। আমার বাবা ব্যবসায়ী। গল্পে ফিরে আসা যাক। আমি কি খুব বেশি বোঝা হয়ে গেছি? কেন এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে পর করে দিচ্ছ? কেন এই সমাজে মেয়েদের মূল্য দেওয়া হয় না? কেন? তিথি, তিথিমা, তাড়াতাড়ি রেডি হয়ে নে মা, তোর আব্বু তাড়াতাড়ি করতে বললো। আম্মু প্লিজ, আমি বিয়ে করতে চাই না এখন। নিজের পায়ে দাঁড়াতে চাই, প্লিজ আম্মু। মেয়ের কান্না দেখে নিজেও কান্না করে দিয়ে বলল, শোন রে মা, জানিস তো তোর আব্বু কেমন রাগী, তার কথা নচল হবে না, প্লিজ মা রেডি হয়ে নে। হাত জোর করে এটা বলে চলে গেল অনিতা চৌধুরী। কেন সব সময় আমার সাথে এমনটা হয়? কেন? কান্নায় ভেঙে পড়ে। আম্মু, আম্মু, কই তুমি? প্লিজ শোনো, এটা কি করে করতে পারলা? এই মেয়েকে আমি বিয়ে করব না আম্মু, এই বিয়ে আমি করব না। কি হয়েছে? এমন চিৎকার কেন করতেছো বাবা? মা, আমি এই বিয়ে করব না, শেষ কথা। কিন্তু কেন? আর তুমি জানো না তোমার বাবা এক কথার মানুষ? প্লিজ বাবা, রাজি হয়ে যাও। এটা বলে চলে গেল। আমার কথার কোনো দাম নাই? এটা বলে আবির ঘরের সব কিছু ভেঙে ফেলতে লাগলো। আদি চৌধুরী এসে আবিরের সামনে দাঁড়ালো। কি সমস্যা? এইভাবে সব ভাঙচুর কেন করতেছো? আদি চৌধুরী আবিরের আব্বু। আবির আদি চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, সরি আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবে না? কি সমস্যা? মেয়ে অনেক ভালো, দেখতেও অনেক স্মার্ট, সুন্দর, তোমার সাথে অনেক মানাবে। আর সবচেয়ে বড় কথা, আমি চাই এই বিয়ে হোক, তাই এই বিয়ে তোমাকে করতেই হবে, শেষ কথা। না আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। না মানে না। আমি তোমায় ভুলে কেমনে বিয়ে করব? তুমি যে আমার না বলা প্রেম, প্রেম আমার না। আমি তোমাকে ছাড়া বিয়ে করবো না। তোমাকে যেদিন খুঁজে পাবো তখন আর কোথাও যেতে দিব না। না বলা প্রেম আমার। আদি চৌধুরী এতক্ষণ সহ্য করলেও এবার আর মেজাজ ধরে রাখতে পারলেন না। কষে চর বসিয়ে দিলেন আবিরের গালে। চর এতটাই জোরে ছিল যে আবিরের কান মনে হলো ঝিমঝিম করছে। আবির গালে হাত রেখেই চোখ লাল করে আদি চৌধুরীর দিকে তাকায়। আদি চৌধুরীও কম নয়, তিনি রেগে আবিরের কলার ধরতে যান, কিন্তু আয়শা চৌধুরী বাধা দেয়। তারপর বলে, কি শুরু করলা তোমরা? প্লিজ থামো। আদি চৌধুরী রেগে বলেন, আয়শা, তুমি তোমার ছেলেকে বলো এই বিয়ে না করলে আমার মরা মুখ দেখবে কাল সকালে। আদি চৌধুরী এটা বলে চলে গেল। আবির যেন পাথর হয়ে গেল, সব অনুভূতি দলা পাকিয়ে গেল। নিজের স্বপ্নের সেই মায়াবতীকে পাওয়ার জন্য ছুটবে নাকি বাবার দেওয়া কসম মানবে? আবির হাঁটু গেড়ে ওইখানে বসে পড়ল। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আবিরের কাছে। আয়শা চৌধুরী আবিরের সামনে হাঁটু গেড়ে বসে আবিরের হাত রেখে বললেন, প্লিজ আমার সোনা ছেলে, রাজি হয়ে যাও। আবিরের বুকে পাথর চেপে মায়ের হাত জড়িয়ে ধরে বলল, মা, তুমি আব্বুকে বলো আমি রাজি। সত্যি বলতেছিস বাবা? তুই রাজি? তোর বাবা শুনলে অনেক খুশি হবে। আবির মায়ের হাত ধরে বলল, হ্যাঁ আব্বু, আমি রাজি। তোমরা বিয়ের আয়োজন করো। তারপর আয়শা চৌধুরী আদি চৌধুরীর কাছে গিয়ে বলল, আদির আব্বু, আবির রাজি বিয়ের জন্য। সত্যি? সত্যি। তুমি বিআই সাহেবকে বিয়ের আয়োজন করতে বলো। চলো চলো, কত কাজ পড়ে আছে। অনিতা তিথির রুমে গিয়ে বলল, মা আয় তো, সাজিয়ে দেই। তারপর অনিতা চৌধুরী তিথিকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। লাল শাড়ি, লাল লিপস্টিক, চোখে মোটা কাজল, মনে হচ্ছে কোনো পরী। তিথিমা, তোকে খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। মা তুমি কেন বুঝতে পারছো না? আমার এই বিষাক্ত জীবনের সাথে আমি কাউকে জড়াতে চাই না। প্লিজ মা, আমায় একা ছেড়ে দাও প্লিজ। তুমি কি ভুলে গেছো 2 বছর আগের কথা? মা আমি কিচ্ছু ভুলে যাইনি। আমি কিচ্ছু ভুলে যাই নাই, সব মনে আছে। সেই বিষাক্ত অতীত ভুলে মা নতুন করে জীবনটা সাজা। ভুলে যা সব কিছু। আবির অনেক ভালো ছেলে, ওকে অনেক ভালো রাখবে। আম্মু তুমি কেন বুঝতে পারছো না? আমার এই বিষাক্ত জীবনের সাথে তাকে জড়াতে চাই না আমি। মা আমি তাকে সব বলে দিব। তুমি ফোন নাম্বারটা দাও প্লিজ। না, তুই কিচ্ছু বলবি না, আমার কসম। আমি তা বলি তাই করি। মা, আমরা যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। এর মধ্যে তিথির ভাইয়া চলে আসলো। মা, ওরা চলে এসেছে, চলো।
এটা বলে যখন চলে যাবে দেখে যে তার বোনকে আজ পরীর মতো লাগতেছে। মাশাআল্লাহ, আমার বোনটা বড় হয়ে গেছে। তিথি নিজেকে অনেক বুঝিয়ে বিয়ের জন্য রাজি হয়ে গেল। বিয়াই বিয়াই কই সব? আমরা চলে এসেছি। জি ভাই সাহেব, বসেন বসেন। বাবা আবির বসো। কি গো, মেয়েকে নিয়ে আসো। জি। তারপর তিথিকে নিয়ে আসলো। সিঁড়ি দিয়ে নামার সময় নুপুরের ঝুমুর ঝুমুর শব্দে সবাই সিঁড়ির দিকে তাকালো। আবির তিথিকে দেখে পাথর হয়ে গেছে। যাকে রোজ স্বপ্ন দেখে, যাকে ঘিরে সব স্বপ্ন সাজানো, তাকেই সে বউ হিসেবে পাবে, এটা আবিরের কল্পনাতেও ভাবে নাই। তুমি আমার সেই প্রেম যা আমি কাউকে কখনো বলতে পারবো না। সেই মেয়েটা আমার স্বপ্নের রানী, তাকে ঘিরে আমার হাজারো স্বপ্ন। তোমাকে আমি আমার হৃদয়ে জায়গা দিয়েছি, তুমি আমার হৃদয়, তুমি শুধু আমার। তোমাকে আমার ভালোবাসার 7 রঙে রাঙাবো। তুমি কি ভালোবেসে আপন করে নিবে, আমাকে ভালোবাসবে? আবির তিথিকে দেখে যেন পাথর হয়ে গেছে। কে গো অপরূপা, তোমার রূপে জ্বলে যাচ্ছে আমার চোখ। ওই কে গো তুমি রূপবতী, তোমার স্বপ্ন দেখিয়ে দিবা রাত্রে, আজ তুমি আমার হবে। আবির, আবির, কি হলো? বস এখানে। যেমন এই বোন, আবিরের পাশে বস। তারপর অনিতা চৌধুরী তিথিকে আবিরের পাশে বসিয়ে দিল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। আজ থেকে তুমি শুধু আমার, আমার মনে একমাত্র তোমার শহর। তারপর কাজী সাহেব বলল, মা আলহামদুলিল্লাহ কবুল বলো। তিথি চুপ করে আছে। বলো মা, বলো আমার সোনা মেয়ে, বলো। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। সব কিছু মেনে নিয়ে বিয়ে সম্পূর্ণ হলো। যাক, ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর বিয়ান, এখন আমাদের যেতে হবে, অনেক রাত হলো। হুম। এখন বিদায়ের পালা। তিথি ওর আব্বু আম্মুর হাত ধরে বলল, আমি আমি যাব না, তোমাদের ছেড়ে থাকতে পারবো না আমি। মেয়ের কান্না দেখে তিথির আব্বু আম্মু মেয়েকে ধরে কান্না করা শুরু করলো। তারপর তিথির আব্বু আবিরের হাত ধরে বলল, বাবা আবির, তোমার হাতে আমার এই পরীটাকে তুলে দিলাম, ওকে দেখে রেখো। তিথির বাবা আবিরের হাত ধরে কথাগুলো বলল। আবির হাতটা মুঠোয় নিয়ে, জি বাবা, আমি ওকে দেখে রাখবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। তিথির বাবার হাত ধরে বলল আবির। আরে বিয়ান, তিথি আমার ঘরের মেয়ে হিসেবে থাকবে। তিথি আমার আরেক মেয়ে। তিথিকে বুকে টেনে নিয়ে কথাগুলো বলল আয়শা চৌধুরী। আবির, তিথিকে নিয়ে গাড়িতে ওঠো। জি আব্বু। তারপর তিথিকে নিয়ে গাড়িতে উঠালাম। 30 মিনিট পর বাসার সামনে গাড়ি থেকে নামলাম। তিথিকে গাড়ি থেকে নামাও। জি আম্মু। তারপর গাড়ি থেকে নামালাম। তিথি এসো, নেমে এসো। তিথি কথা না বলে আস্তে আস্তে নামলো। তিথি নামতেই আবির কোলে তুলে নিল তাকে। আমার যেন হুঁশ ফিরল। এতক্ষণ ঘোমটার আড়াল থেকে তাকে দেখা হয়নি। এই সে যার সাথে আমার বিয়ে হয়েছে। এসব ভাবনার মধ্যেই আবির বলল, কি হলো? কি দেখো? কম করে দেখো, আমি তো তোমার স্বামী, পালিয়ে যাচ্ছি না। আবিরের কথায় তিথির হুঁশ আসলো। ইস, লোকটা তো সেই পাজি, লজ্জায় ফেলে দিল। আবির তিথির লজ্জা দেখে হাসছে। এসব কথার মধ্যে আবির তিথিকে রুমে নিয়ে গিয়ে নামাই দিল আর বলল, তুমি ফ্রেশ হও, আমি একটু আসছি। তারপর আবির বাইরে চলে গেল। তিথি ঘুরে ঘুরে রুমটা দেখতে লাগলো। রুমটা অনেক সুন্দর। এসব ভাবনার মধ্যে আয়শা চৌধুরী দরজায় নক করলো। আসবো তিথি? জি আসেন মা, ভেতরে আসেন। মা, যা ফ্রেশ হয়ে আয়, এই নে শাড়ি। দিয়ে চলে গেল। কি করছো? এভাবে কেউ চিৎকার দেয়? সবাই কি ভাববে? চলো, কথা বলো না কেন? শালা বজ্জাত, মুখ চেপে ধরে কথাগুলো বলে না কেন? চোখের ইশারায় মুখে হাত দেখালো। সরি, এত চিৎকার দেওয়ার কি আছে? আমি তো তোমার স্বামী, তুমি আমি পবিত্র বন্ধনে আবদ্ধ। তুমি আমার সামনে এভাবে আসতেই পারো। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। প্লিজ সরেন, আমার কেমন লাগছে। ও তাই? এখন কেমন লাগছে? আর একটু কাছে গিয়ে, যতটা কাছে গেলে একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। এটা কি পড়ছো? হ্যাঁ, এসো আমি পরিয়ে দেই।
আপনি পারেন? হুম, নাও এখন ঠিক আছে। আমার ঘুম পেয়েছে। ইটা বলে বিছানায় শুয়ে পড়ল আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে। কিছুক্ষণ পর আবির বুঝতে পারলো কি হলো। তখন তিথি ঘুমিয়ে গেছে। আবির তিথির কাছে গিয়ে মুখের দিকে তাকিয়ে, তুমি শুধু আমার বউ, তোমাকে কখনো কষ্ট পেতে দেব না আমি। তারপর তিথিকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ল। সকালবেলা মিষ্টি রোদ চোখে পড়ায় তিথির ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে যা দেখলো তা দেখে দিল এক চিৎকার। আহ! তিথির চিৎকারের শব্দ শুনে আবিরের ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে, কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছো? কি হয়েছে না? আপনি আমায় স্পর্শ কেন করেছেন? এখন নাটক করা হচ্ছে, ছাড়েন আমায়। রেগে চিৎকার করে কথাগুলো বলল তিথি। তিথির যখন ঘুম ভেঙে যায় তখন দেখে আবির তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আবিরের হুঁশ ফিরল। ভালো করে তাকিয়ে দেখে তিথির কোমর জড়িয়ে ধরে আছে। আবির তিথিকে উদ্দেশ্য করে বলল, এতে চিৎকার করার কি আছে? আমি তোমার স্বামী, আমি তোমায় জড়িয়ে ধরতেই পারি, সে অধিকার আমার আছে। না, পারেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, তাই স্বামীগিরি ফলাতে আসবেন না একদম, বুঝতে পেরেছেন আপনি? চিৎকার করে কথাগুলো বলল। কেন মানো না? সমস্যা কি? আর তুমি মানো আর না মানো এতে আমার বিন্দু মাত্র সমস্যা নেই। আমি তোমাকে আমার বউ হিসেবে মানি, এটাই যথেষ্ট। তিথি আবিরের দিকে রেগে তাকিয়ে বলল, মানে কি? সমস্যা কি আপনার? আমি মানি না আপনাকে, আর কখনো মানবও না। আবির রেগে তিথিকে বিছানার সাথে চেপে ধরল। চোখে চোখ রেখে বলল, তুই শুধু আমার, বুঝতে পারছস? তুই শুধু আমার। তিথি আবিরের থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করেও যখন কাজ হলো না তখন রেগে আবিরকে বলল, ছাড়েন আমায়। আবির আরও হিংস্রতার রূপ ধারণ করে দাঁতে দাঁত চেপে বলল, এই সমস্যা কি তোর? আমি কোন দিক দিয়ে খারাপ বল আমায়? তিথি আবিরের চোখে চোখ রেখে বলল, আমি ভালোবাসি একজনকে, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি অনেককে অনেক ভালোবাসি, প্লিজ। তিথির মুখে অন্য ছেলের নাম শুনে আবির আরও হিংস্রতার রূপ ধারণ করলো। তিথিকে আর কিছু বলতে না দিয়ে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। সব রাগ তিথির ঠোঁটের ওপর ঝাড়ল। তিথি দুই চোখ বন্ধ করে ফেলল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির তিথিকে ছেড়ে দিয়ে, আজ থেকে তোর মুখে অন্য কোনো ছেলের নাম শুনলে আমার আসল রূপ দেখবি। তোর মন প্রাণ জুড়ে শুধু আমি থাকবো। তুই আমাকে না মানলেও আমার আর কোনো সমস্যা নেই, আমি মানি, এটাই যথেষ্ট। আবির উঠে ফ্রেশ হতে চলে গেল। তিথি নীরবের চোখের জল ফেলছে। তিথি মনে মনে বলতে লাগলো, আমার সাথে এমনটা কেন হলো? আমি তো শুধু দেখতে চেয়েছিলাম লোকটা কেমন। আবির ফ্রেশ হয়ে এসে দেখে তিথি এখনও আগের মতো বসে আছে। তা দেখে আবির তিথিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, প্লিজ জান, রাগ করে না। তুমি আমার লক্ষ্মী বউ, প্লিজ রাগ করে না। তোমার মুখে অন্য ছেলেদের নাম শুনে খুব রাগ উঠেছিল, সরি। তিথি অভিমানী গলায় বলল, এখন ভালোবাসা দেখানো হচ্ছে, আমি কত কষ্ট পেয়েছি। মন খারাপ করে কথাগুলো বলল তিথি। আবির তিথিকে আর একটু গভীরভাবে জড়িয়ে ধরে বলল, সরি, দেখো কান ধরছি, আর কষ্ট দিব না। আবির কান ধরে কথাগুলো বলল। তিথি আবিরের দিকে ঘুরে আবিরের চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, প্রমিস করেন তাহলে। ওকে, প্রমিস। আচ্ছা এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। একসাথে নামাজ পড়ে নিচে যাব। ওকে, 5 মিনিট ওয়েট করেন, আসছি আমি। ওকে, তাড়াতাড়ি আসবে। তারপর তিথি ফ্রেশ হতে চলে গেল। আবির ভাবতে লাগলো, যাকে বিয়ে করব না বলে বাড়ি মাথায় তুলে রেখেছিলাম, কিন্তু পরিস্থিতি আজ সেই বউকে হারানোর ভয়ে হৃদয় কেঁপে উঠছে। আল্লাহ তাআলা কার সাথে কার জুটি বেঁধে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন ভালো করে জানেন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তাই আমাদের প্রত্যেকের উচিত নামাজ আদায় করা, আল্লাহকে এক মনে প্রাণে বিশ্বাস করা। তারপর আবির তিথি একসাথে নামাজ আদায় করে নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখে আবিরের আব্বু সোফায় বসে খবরের কাগজ পড়ছে আর মা রান্নাঘরে রান্না করতেছে। আবির তিথি নিচে নেমে গেল। তিথি আবিরের আব্বুকে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বু। আদি চৌধুরী উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মা বসো আমার পাশে। তিথি আদি চৌধুরীর পাশে বসলো। আদি চৌধুরী বললেন, মা, এইখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো প্রকার সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবে, কেমন? জি আব্বু, জানাবো। আর আমার কোনো সমস্যা হচ্ছে না। আবির সোফায় বসে টিভি দেখছে। ফারিহার নিচে নেমে এসে তিথিকে জড়িয়ে ধরে বলল, আমার সুইট ভাবি, আসসালামু আলাইকুম। তিথি সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম।
কিন্তু তিথি ফারিয়াকে না চিনতে পারায় ফারিয়ার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আবির তিথির তাকানোর অর্থ বুঝে তিথিকে বলল, তিথি, এটা তোমার হিংসুটে ননদ। ডেভিল হাসি দিয়ে তিথি মুচকি হেসে ফারিয়াকে জিজ্ঞেস করলো। তোমাকে তো কাল দেখতে পেলাম না। ফারিয়া মুচকি হেসে জবাব দিল, আসলে কলেজ থেকে পিকনিকে গেছিলাম, হঠাৎ বিয়েটা হলো তাই আর আসা হয় নাই। আর শোনো ভাবি, আমি হিংসুটে না, আমি তোমার লক্ষ্মী ননদ। হিংসুটে তোমার জামাই, বুঝতে পারছো? ফারিহা বোন ঠিক বলেছো, তোমার ভাই একটা হিংসুটে। আবির তিথিকে জিজ্ঞেস করলো, তিথি কিছু বলছো? আপনারা বসেন, আমি চা নিয়ে আসি। তারপর তিথি রান্নাঘরে চলে গেল। এই যে হিংসুটে ভূতনি, এখানে কি যা পড়তে বস। তুমি রাক্ষস, যাও, মুডটাই নষ্ট করে দিলে। আবির আদি চৌধুরী উচ্চ স্বরে হেসে উঠল। ফারিয়া গাল ফুলিয়ে বসে রইল। তিথি রান্নাঘরে গিয়ে দেখে আয়শা চৌধুরী চা বানাচ্ছে। তিথি গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম মা। আয়শা চৌধুরী সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি এখানে কেন? যাও, তুমি গিয়ে বসো, আমি চা নিয়ে যাচ্ছি। তিথি নাচরবান্দা আয়শা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, মা আমি থাকি না তোমার সাথে, প্লিজ তোমার হেল্প করি সাথে থেকে। আয়শা চৌধুরী তিথিকে জড়িয়ে ধরে বলল, আমার শোন আমি। আচ্ছা। তিথি আয়শা চৌধুরীকে ছেড়ে দিয়ে বলল, মা আমি তোমাকে তুমি করে বললাম দেখি তুমি কি রাগ করেছো? কেন রাগ করবো মা? ফারিহা যেমন আমার মেয়ে, তুই আমার আরেক মেয়ে, তুই করে কিন্তু বলবো আমি। মা তোমার যা খুশি তুমি তাই বলবে, এখন যাও তো, আমি রান্না করবো আজকে, প্লিজ কোনো না শুনবো না কিন্তু আমি। আয়শা চৌধুরী তিথির সাথে না পেরে চলে গেল সবাইকে চা দিতে। তিথি আপন মনে রান্না করতে শুরু করলো। রান্না করলো মুরগ পোলাও, ইলিশ মাছ ভাজি, গরুর মাংস। কিছুক্ষণ পর তিথি রান্না শেষ করে ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখে সবাইকে ডাকতে আসলো। চলো মা, বাবা ফারিহা রান্না শেষ, খাবেন? চলেন। সবাই ডাইনিং টেবিলে চলে গেল। তিথি গিয়ে আবিরের সামনে দাঁড়ালো, বলল, চলেন, খাবেন তো নাকি? তারপর তিথি আবির খাবার টেবিল ছেড়ে চলে আসলো। আবিরের বাবা মা ফারিয়া অনেক প্রশংসা করলো, কিন্তু আবির কোনো কিছু বলল না। এতে তিথির মনটা খারাপ হয়ে গেল। খাবার টেবিলে আদি চৌধুরী বলল, জি ভাবি, অনেক মজা হয়েছে, আসো তুমিও বসো। হ্যাঁ মা, তুইও বস, রান্না অনেক সুন্দর হয়েছে। তিথি শুধু আবিরের দিকে তাকিয়ে আছে, আবির কি বলে, কিন্তু আবির কিছু বলে না। খাবার শেষ করে রুমে চলে গেল। তিথি মন খারাপ করে খাবার খেয়ে টেবিল গুছিয়ে সোফায় গিয়ে বসে পড়ল মন খারাপ করে। আদি চৌধুরী ব্যাপারটা বুঝতে পেরে আয়শা চৌধুরী আর ফারিয়াকে ইশারা দিল তিথির কাছে যাওয়ার জন্য। আয়শা চৌধুরী ফারিয়াকে বলল, ফারিয়া মা যা তো, তিথিকে তোর রুমে নিয়ে যা। ফারিয়া ওকে আম্মু বলে তিথির কাছে চলে গেল। ভাবি চলো আমার রুমে চলো, তোমার সাথে তো ভালো করে কথাই হলো না। আচ্ছা চলো। তারপর তিথি ফারিয়ার রুমে চলে গেল। তিথি ফারিয়ার রুমে গিয়ে রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো আর ফারিয়াকে বলল, ফারিহা তোমার রুমটা তো অনেক সুন্দর। তাই? আচ্ছা ভাবি, তুমি কিসে পড়ো? অনার্স প্রথম বর্ষ। আর তুমি? সেম। ও তাহলে আমরা ফ্রেন্ড। তিথি ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, ওকে। এদিকে আবির রুমে গিয়ে অস্থির হয়ে গেছে তিথি কখন রুমে যাবে, কখন দেখবে তিথিকে। আবিরের মন অস্থির হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। তিথি আর ফারিয়া গল্প করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতে পারিনি। এদিকে আবির রেগে ফায়ার হয়ে গেছে। আবির তিথিকে ডাকতে ডাকতে রুম থেকে বের হলো। রুম থেকে বের হয়ে নিচে যাওয়ার সময় ফারিয়ার রুমের সামনে থমকে দাঁড়ালো। আবিরের রুমের 2টা রুম পর ফারিয়ার রুম। আবির ফারিয়ার রুমের সামনে গিয়ে শুনতে পেল হাসির শব্দ। এত সুন্দর করে যে হাসা যায় আবির জানতো না। না, প্রিয় মানুষের সব কিছুই সুন্দর, মনে হয় মন ছুঁয়ে যায়। আবির ফারিয়া রুমের চাপিয়ে দেওয়া দরজা খুলে দেখে তিথি খিলখিল করে হেসে কথা বলছে। হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে। আবির তিথির উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে সব রাগ ভুলে গেল। তিথিকে দেখতে বিবর হয়ে পড়ল সে। ফারিয়া তিথিকে জিজ্ঞেস করলো, ভাবি ভাইয়াকে কেমন লাগে তোমার? একটু একটু ভালো, কিন্তু তোমার ভাই হিংসুটে। বলেই হাসা শুরু করলো দুজনে। ঠিক বলেছো ভাবি। আবার হাসিতে মেতে উঠল দুজনে। আবির রুমে প্রবেশ করে বলল, ও, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। আমি কি জানো? ও মনে পড়েছে, হ্যাঁ আমি হিংসুটে, তাই না? ডেভিল হেসে তিথির দিকে এগিয়ে যাচ্ছে। তিথি আবিরকে দেখে ভয়ে জড়সড় হয়ে গেল, ভয়ে সিটিয়ে বসে আছে। আল্লাহ, আজ আমি শেষ, উনি তো সবটা শুনেছে।
আবির তিথির মুখ দেখেই বুঝতে পারছে ওকে দেখে ভয়ে সিটিয়ে আছে, কিন্তু আবির তিথিকে অবাক করে দিয়ে একটানে কোলে তুলে নিল। ভাইয়া, ভাবিকে নামাও, ভাবি যাবে না তোমার সাথে, আমার সাথে গল্প করবে। এতক্ষণ ছিল তো, এখন আমার বউ আমার সাথে যাবে। এটা বলে আবির বের হওয়ার জন্য হাঁটা ধরল। ফারিয়া জোরে জোরে বলল, ইস, এখন ওর বউ হয়েছে, বিয়ে করবে না দেখে বাড়ি মাথায় করে তুলেছিলে। তখন ভালো লাগে নাই তাই বলছি, আর যেহেতু বউ এখন আমার, তাই নিয়ে গেলাম। তিথিকে কোলে নিয়ে চলে গেল। ফারিয়া মুচকি হেসে বলল, আল্লাহ, আমার ভাই ভাবি যেন এইভাবেই সবসময় হাসি খুশিতে থাকে। তিথি এতক্ষণ দুই ভাই বোনের ঝগড়া দেখে গেল নীরব দর্শক হয়ে। তিথি আবিরকে বলল, প্লিজ নামান। আবির তিথিকে আরও একটু নিজের সাথে চেপে ধরল আর বলল, এতক্ষণ অনেক জ্বালিয়েছো, এবার আমার পালা। তিথি আবিরের কথা কিছুই বুঝতে না পেরে আবিরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তা দেখে আবির ডেবিল হেসে বলল, আমাকে কি আজকে বেশি সুন্দর লাগছে বউ? তিথি আবিরের কথায় লজ্জা পেল, আবিরের বুকে মুখ গুজে দিল। তা দেখে আবির মুচকি হাসলো। আবির তিথিকে রুমের দিকে নিয়ে গিয়ে দেয়ালের সাথে চেপে ধরল আর বলল, বউ কি কি যেন বলছিলে? ও মনে পড়েছে, আমি হিংসুটে। তিথি যেন কথা হারিয়ে ফেলেছে আদি এত কাছে আসাতে। আবির তিথিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ আমি হিংসুটে, তোমার বেলায় আমি হিংসুটে। কথাটা বলে আবির তিথিকে ছেড়ে বিছানায় গিয়ে বসলো। তিথি এখনো ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ভাবছে, আমার কপালে এত সুখ ছিল, আল্লাহ তোমাকে ধন্যবাদ এমন একটা স্বামী আমার কপালে রাখার জন্যে। এখনো ওইখানেই দাঁড়িয়ে থাকবে? তুমি যদি চাও আমি আবার। আবিরকে আর কিছু বলতে না দিয়ে তিথি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আবির হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। বজ্জাত লোক, আমাকে শুধু লজ্জা দেয়। আবির তিথি ফ্রেশ হয়ে নিচে চলে গেল দুপুরে খাবার খাওয়ার জন্য। খাবার টেবিলে আদি চৌধুরী বলল, আবির, তিথি, তোমাদের সাথে আমার কিছু কথা বলার আছে। জি বাবা বলুন। তোমাদের বিয়েটা হঠাৎ করে হয়ে গেল, তেমন কোনো অনুষ্ঠান করা হয় নাই, তাই আমি আর তোমাদের মা ঠিক করেছি কালকের দিন পরে অনুষ্ঠান করা হবে। এখন তোমরা কি বলো? আব্বু তোমরা যখন ঠিক করেছো আমার কোনো সমস্যা নেই। আদি চৌধুরী তিথির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আমারও সমস্যা নেই বাবা। আদি চৌধুরী আর ফারিহা আয়শা চৌধুরীর মুখে হাসি ফুটে উঠল। রাতে আবির রুমে প্রবেশ করে দেখে তিথি আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেনি করতেছে আর গুনগুন করে গাইতেছে। আবির তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বাহ, আমার বউ তো খুব সুন্দর গান পারে। তিথি এতটাই মত্ত ছিল যে আবির কখন রুমে আসছে বুঝতেই পারিনি। তিথি আবিরের কথায় লজ্জা পেল। আবির তিথি লজ্জা পাওয়া দেখে মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আর তিথি আবিরের জন্য অপেক্ষা করতে লাগলো রাতের খাবার খেতে যাবে একসাথে। আবির ফ্রেশ হয়ে এসে দেখে তিথি আবিরের জন্য ওয়েট করতেছে। তারপর আবির তিথি একসাথে নিচে চলে গেল ডিনার করতে। আবির টেবিলে বসতেই বলল, আব্বু আম্মু কোথায়? সবারই খাওয়া শেষ, আপনি আর আমি আছি। তারপর তিথি খাবার প্লেট সাজিয়ে আবিরের সামনে দিয়ে যেই না অন্য চেয়ারে বসতে যাবে, আবির টান দিয়ে নিজের কোলে বসাই দিল। আরে আরে কি করছেন, খাবেন তো নাকি? আর কেউ এসে পড়বে। আবির ঠোঁটে আঙ্গুল রেখে বলল, কেউ আসবে না, আর আসলে আসুক, বউকে কোলে নিছি, অন্য কাউকে তো না। তারপর আবির তিথি খাওয়া শেষ করে রুমে চলে গেল। রুমে গিয়ে আবির ওয়াশরুমে চলে যায়। তিথি বিছানায় শুয়ে পড়ল। আবির ফ্রেশ হয়ে এসে দেখে তিথি শুয়ে আছে। আবির তিথির পাশে শুয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার সম্পর্কে কিছু তো বলো, লাইক তুমি কোন ক্লাসে পড়ো? তিথি আবিরের দিকে ঘুরে হেসে ফেলল। আবির বুঝতে পারল না তিথি হাসছে কেন। তিথি হেসে বলল, আমি অনার্স প্রথম বর্ষ। আবির লাফ দিয়ে উঠে বসে বলল, তুমি কি অনার্স প্রথম বর্ষ? হ্যাঁ, আপনি কি মনে করেছেন? আচ্ছা আগে বলো তো তোমার বয়স কত? কত হতে পারে বলেন? হেসে হেসে জিজ্ঞেস করলো আবিরকে। প্লিজ মজা না, বলো না তোমার বয়স কত? আমার বয়স 21 বছর। কি তোমার বয়স 21? দেখে তো মনে হয় 16-17 হবে। তিথি এইবার উচ্চ স্বরে হেসে বলল, বুঝতে পারি না সবাই এই কথা কেন বলে। আমাকে অপরিচিত কেউ দেখলে ঠিক আপনার মতোই ভাবে। আবির তিথিকে জড়িয়ে ধরে তিথির গলায় মুখ উজে দিয়ে ফিস ফিস করে বলল, তুমি যে কিউটের ডিব্বা।
তিথি লজ্জা পেয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। কিছুক্ষণ পরে হারিয়ে গেল ঘুমের রাজ্যে। সকালের মিষ্টি রোদে চোখে পড়ায় ঘুম ভেঙে গেল তিথির। পিটফিট করে তাকালো, দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে চোখ ছানাবাড়া হয়ে গেল। এমা 6টা বাজে, নামাজ আদায় করতে হবে তো। তারপর উঠতে যাবে, তখন দেখে আবির জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মুচকি হেসে আবিরের থেকে নিজেকে সরিয়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে উঠে আবিরকে ডাকতে লাগলো। এই যে শুনছেন, উঠেন না প্লিজ। আবিরের কারো ডাকে ঘুম হালকা হয়ে গেল, তাই অন্য পাশে ঘুরে আবার ঘুমানোর সময় কানে ভেসে এলো আবার কেউ ডাকছে। অপূর্ব সেই মৃদু স্বর শুনে বিস্মিত হলো, ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে তিথি ডাকছে ওকে। তিথির ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। কি অপূর্ব রূপবতী দেখাচ্ছে তিথিকে। বলল, জাগালে কেন? কিছু প্রয়োজন? তিথি মৃদু স্বরে বলল, আসলে বিয়ের পর একসাথে নামাজ আদায় করতে হয়, এই জন্য। আমি উঠে গেলাম, অজু করে এসে দুজন একসাথে নামাজ পড়লাম। তারপর আমি আবার শুয়ে পড়লাম। তিথি নিচে গেল রান্না করতে। তিথি সব রান্না শেষ করে রুমে আসলো আবিরকে ডাকতে অফিসে যাওয়ার জন্য। এসে দেখে আবিরের ফোন বেজেই যাচ্ছে। ফোন হাতে নিয়ে দেখে 10টা মিস কল। যখন ফোন রাখতে যাবে তখন আবার ফোন বেজে ওঠে। তাই তিথি ইচ্ছা না থাকা সত্ত্বেও ফোন ধরে। তিথি ফোন রিসিভ করে যা শুনে তিথি পাচর হয়ে গেল। তিথির যেন পৃথিবী থমকে গেছে, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। তিথি ফোন আবার কানে ধরলো। আবির তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বউ রাগ করে না, আমার লক্ষ্মী শোনা। তিথি এবার ঘুরে বলল, আমি রাগ করিনি, আমার ঠিক হয়নি আপনার কাছে শুনে। তারপর আপনার ফোনটা ধরা উচিত ছিল। তারপর তিথি ব্যালকনি থেকে চলে আসলো কিছুক্ষণ আগে। ফোনের অপর পাশের ব্যক্তি। বেবি, কোথায় তুমি? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই লাভ ইউ জান, তাড়াতাড়ি আসো। আমি এয়ারপোর্টে 30 মিনিট ধরে বসে আছি। তিথি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে আপনি? আমার স্বামীকে এইসব কথা কেন বলছেন? অচেনা ব্যক্তি কপাল কুঁচকে এলো। বিয়ে মানে? সে তিথিকে জিজ্ঞাসা করলো, বিয়ে মানে? কার বিয়ে? আর আমার জানের ফোন আপনার কাছে কেন? রাগে চিৎকার করে জিজ্ঞাসা করলো অচেনা ব্যক্তি। তিথিও কিছুটা চিৎকার করে বলল, চিৎকার করবেন না। আর রইল, ফোন আমার কাছে কেন? তাহলে শুনুন, স্বামী আমার, তো ফোন আমার কাছে থাকবে না তো কি আপনার কাছে থাকবে? তিথি বলা শেষ হওয়ার সাথে সাথে আবির তিথির হাত থেকে ফোনটা নিয়ে নিল। তিথি আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি তিথির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে। আবির ফোন কানে ধরে বলল, আমি আসছি, জাস্ট 20 মিনিটস। ওকে বেবি। তারপর কল কেটে দিল। আবির তিথির দিকে তাকিয়ে বলল, তিথি তুমি জানো না কারো পার্সোনাল কিছু না বলে ধরতে হয় না, আর কখনো যেন না দেখি আমার কোনো পার্সোনাল জিনিসে হাত দিতে। তিথি নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে আর বলছে, আচ্ছা। আবির আর কিছু না বলে চলে গেল। তিথি আবিরের যাওয়ার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। দুপুরে তিথি আর আয়শা চৌধুরী রান্না করছে। তখন কলিং বেল বেজে উঠল। আয়শা চৌধুরী তিথিকে বলল, তিথিমা, যাও তো, দেখো কে এসেছে। আচ্ছা আম্মু। তিথি দরজা খুলতে চলে এলো। আবার কলিং বেল বেজে উঠল। তিথি দরজা খুলে সামনের মানুষকে দেখে থম মেরে দাঁড়িয়ে রইল। আবির তিথিকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আরে ভেতরে চলে দিবে না, এখানে থম মেরে দাঁড়িয়ে আছো কেন? তিথি মাথা নত করে সরে দাঁড়ায়। আয়শা চৌধুরী রান্নাঘর থেকে বলতে বলতে আসতেছে, তিথিমা, কে এসেছে? আয়শা চৌধুরী আবিরকে দেখে বলে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তখনই আয়শা চৌধুরী লক্ষ্য করে আবিরের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হাঁটু পর্যন্ত পোশাক দেখে মনে হচ্ছে বাইরে থেকে এসেছে। মেয়েটার মুখে বিদেশি বিদেশি সাপ স্পর্শ, গায়ের রং ফর্সা, চুল বাদামি রঙের। আয়শা চৌধুরী আবিরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আবির তা বুঝতে পেরে বলল, মা ও লিনা লন্ডন থাকে, আমার কলেজ ফ্রেন্ড। আর লিনা দিস মাই মম, আমার আম্মু। লিনা আয়শা চৌধুরীকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আয়শা চৌধুরী মুচকি হেসে সালামের জবাব দিল। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো মা? লিনা মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লিনা আয়শা চৌধুরীর সাথে কথা শেষ করে তিথির দিকে তাকালো আর বলল, আবির, এই মেয়েটা কি? আবির তিথিকে উদ্দেশ্য করে বলল, এটা আমার ওয়াইফ, তোর ভাবি। লিনা যেন এই কথাটা ভালোভাবে নিল না। রাগের চোখ লাল করে তিথির দিকে তাকালো। আর আবির সামনে দেখে তাই নিজেকে সামলিয়ে বলল, কেমন আছো?
সরি, তুমি বললাম। কিছুটা হেসে বলল। তিথি এতক্ষণ নীরব দর্শক ছিল, এখন লিনার কথায় হুঁশ আসলো। তিথি বলল, আলহামদুলিল্লাহ ভালো। লিনাকে একটু জ্বালাতে আবিরকে হালকা জড়িয়ে ধরে বলল, এমন একটা স্বামী পেলে কে খারাপ থাকে বলেন তো? এমনিতেই রেগেছিল। তিথির কথায় আরও মনে হচ্ছে তেলে পানি পড়েছে, যেমন ছেন্নত করে ওঠে ঠিক তেমনই। লিনা আরও ফুসতে ফুসতে আবিরকে বলল, সাবির, আমার রুমটা যদি একটু দেখিয়ে দিতে, আমি খুব টায়ার্ড। আবির যেন হুঁশে ফিরল। তিথির কথা শুনে থম মেরে দাঁড়িয়েছিল। আবির যেই না লিনাকে নিয়ে রুমে যাবে তখনই আয়েশা চৌধুরী বলল, আবির যাও, তুমি ফ্রেশ হও, বাইরে থেকে আসলে আমি দেখিয়ে দিচ্ছি। আয়েশা চৌধুরী লিনাকে বলল, চলো মা, আমি দেখিয়ে দিচ্ছি। লিনা রেগে চলে গেল আয়েশা চৌধুরীর সাথে। লিনারা চলে যেতেই তিথি যখন চলে যাবে, আবির তখন তিথির হাত টেনে ধরল। তিথি দাঁড়িয়ে গেল, আবির দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আবির তিথির মুখ উপরে তুলে নিজের মুখের মুখোমুখি করে বলল, সরি, তখন আমার ওরকম ব্যবহার করা উচিত হয়নি। আবির নিজের কান ধরে বলল, সরি বউ, আর কখনো এমন করবো না, আই প্রমিস। তিথি কিছু না বলে আবিরকে পাশ কাটিয়ে চলে গেল নিজের রুমে। তিথির ভীষণ অভিমান হয়েছে। আবির তিথির যাওয়ার দিকে অসহায়ের মতো তাকিয়ে রইল। তারপর আবিরও রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তিথি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আবির কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখে তিথি একইভাবে দাঁড়িয়ে আছে। আবির তিথির কাছে গিয়ে তিথির কাঁধে হাত রাখলো। তিথি চমকে পিছনে তাকায়। পিছনে তাকিয়ে আবিরকে দেখে তিথি কিছু বলে না, দূর আকাশের দিকে তাকিয়ে রয়। আবির এসে তিথিকে পিছন থেকে জড়িয়ে ধরে। তিথি চমকে পিছনে তাকিয়ে দেখে আবির, তাই আর কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রয়। আবির তিথিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, প্লিজ রাগ করে না, আর এমন করবো না, সরি তো। তিথি অভিমানী সুরে বলল, আমার ঠিক হয়নি আপনার পার্সোনাল জিনিসে হাত দেওয়া, তাই আমি সরি। আমার উচিত ছিল আপনাকে বলে আপনার ফোনটা ধরা। তিথি আবিরকে কিছু বলতে না দিয়ে রুমে চলে গেল। তিথির পিছন পিছন আবির বউ বউ করে ডাকতে ডাকতে রুমে চলে গেল। সন্ধ্যায় আয়েশা চৌধুরী ফাইজাকে নিয়ে তিথির রুমে আসে। আয়েশা চৌধুরী দরজায় নক করে বলল, তিথিমা আসবো? তিথি শুয়েছিল। আয়েশা চৌধুরীর ডাকে উঠে গিয়ে দরজা খুলে দিল আর বলল, আসুন মা, ভেতরে আসুন। আয়েশা চৌধুরী আর ফারিয়া রুমে প্রবেশ করে। তিথিকে বিছানায় বসিয়ে ফারিয়াকে বলল, ফাইজা দে তো শাড়ি, গহনাগুলো দে, দেখি আমার মেয়েকে কেমন লাগে। তিথি আয়েশা চৌধুরীকে বলল, মা আমার তো আছে সব, এই সবের কি দরকার ছিল আর? আয়েশা চৌধুরী তিথিকে থামিয়ে দিয়ে বলল, শোনো মা, এই গহনা আমার শাশুড়ি মায়ের। আমি যেদিন নতুন এই বাড়িতে বউ হয়ে আসি, সেদিন আমার শাশুড়ি এই গহনাগুলো আমাকে পরিয়ে দিয়েছিল, আর এখন এইসব তোর। আয়, আমি তোকে সব পরিয়ে দিই। তারপর তিথিকে আয়েশা চৌধুরী শাড়ি গহনা সব পরিয়ে দিয়ে সাজিয়ে দিল। চোখে মোটা আইলাইনার, কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুল খোপা করে বেলি ফুলের মালা দিয়ে দিল। এই সাধারণ সাজে তিথিকে অনেক সুন্দর লাগছে। আয়েশা চৌধুরী তিথিকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করিয়ে ফারিয়াকে বলল, দেখ আমার মেয়েকে কত সুন্দর লাগছে। ফারিয়া তিথিকে জড়িয়ে ধরে বলল, ভাবি তোমাকে খুব সুন্দর লাগছে, ভাইয়া আজকে শেষ। তিথি লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যায় আয়েশা চৌধুরী পার্টির জন্য কিছু গহনা আর শাড়ি নিয়ে আসে তিথির রুমে। দরজা নক করে বলল, আসবো তিথি? তিথি দরজা খুলে দিল আর বলল, মা আমার রুমে আসতে কোনো অনুমতি লাগবে না, যখন খুশি আসবে আমার রুমে। আয়েশা চৌধুরী মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আয় এখন তোকে সাজিয়ে দিই। তো এগুলো তো তোমার, আমায় কেন দিচ্ছ? আয়েশা চৌধুরী তিথিকে বিছানায় বসিয়ে দিল আর বলল, এগুলো আমাকে আমার শাশুড়ি দিয়েছিল, আজ আমি তোকে দিচ্ছি। তারপর তিথিকে সুন্দর করে সাজিয়ে দিল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, দেখ কেমন লাগে তোকে। তিথির নিজেকে আয়নায় দেখে না অনেক সুন্দর লাগছে। গোল্ডেন রঙের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, ডাগর ডাগর চোখে মোটা মোটা আইলাইনার, কাজল, চুল খোপা করে বেলি ফুলের মালা দেয়া, এই সাধারণে তিথিকে অসাধারণ লাগছে। তারপর আয়েশা চৌধুরী তিথিকে নিয়ে নিচে চলে আসলো। আবির সব গেস্টের সাথে কথা বলছে। হঠাৎ নুপুরের ঝুমুর ঝুমুর শব্দে সবাই সিঁড়ির দিকে তাকালো। আবির তিথিকে দেখে চোখের পলক ফেলতে ভুলে গেছে। আবিরের কাছে তিথিকে মায়াবতী লাগতেছে, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসছে। ফারিহার ডাকে হুঁশ ফিরল। আরে ভাইয়া, বউ তো তোমারই, এত মানুষের সামনে না দেখে
রুমে নিয়ে বসিয়ে দেখো, কেউ বাধা দিবে না। আবির ফাইজার কথায় লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। আয়শা চৌধুরী তিথিকে সব আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, কিন্তু তিথির চোখ শুধু আবিরকে খুঁজতেছে। এই সব দেখে লীনা রাগে ফুঁসছে। এদিকে তিথি যখন আবিরকে খুঁজে চলছে, তখন কোত্থেকে এক ছেলে এসে তিথির হাত ধরে, তারপর বলে, হ্যাঁ বিউটিফুল, নাম কি তোমার? তিথি অবাক হয়ে তাকিয়ে আছে, চিনে না জানে না হাত ধরলো। আবির তিথির হাত অন্যজন ধরে আছে। তিথি কিছু বলছে না, এতে আবির রেগে হাত দেয়ালে ঘুষি মারল। অন্যদিকে আবিরকে রেগে যেতে দেখে একজনের মুখে শয়তানি হাসি ফুটে উঠল আর বলল, তিথি, তোমার জীবনে শেষ করতে আমি চলে এসেছি। আমাকে ছেড়ে তুমি অন্য কারো সংসার করবে, তা তো আমি হতে দিব না। আমি চলে এসেছি তোমার জীবন ধ্বংস করার জন্য। বেবি আসছে, আমি এখন শুধু সময়ের অপেক্ষায়। আবির তিথিকে টেনে রুমে নিয়ে যেতে লাগলো। পার্টির প্রতিটা মানুষ একে অন্যকে সেটা এটা বলা শুরু করলো। আবিরের আম্মু আবিরকে বলল, আবির, সমস্যা কি? এভাবে তিথিকে টেনে কেন নিয়ে যাচ্ছ? আবির চিৎকার করে বলল, আম্মু, সবাইকে চলে যেতে বলো, কোনো পার্টি হবে না। আর কিছু বলতে না দিয়ে আবির তিথিকে টানতে টানতে রুমে নিয়ে গেল। তিথি শুধু নীরবে চোখে জল ফেলছে। আবির তিথিকে এক প্রকার ছুঁড়ে ফেলল বিছানায়, তারপর দরজাটা লাগিয়ে দিয়ে আবার টেনে তুলে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। তুই অন্য ছেলেদের সাথে এত ক্লোজ, তোর কলিজা এত বড় হয়ে গেছে। তিথি কিছু বলার চেষ্টা করলো, কিন্তু আবির তিথির ঠোঁটে আঙ্গুল রেখে বলল, জাস্ট শাট আপ, কোনো কথা না, আগে আমি বলবো তারপর। তিথি হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। আমি যা বলবো তাই করবে, আমার কথার বাইরে কোনো কথা বলবে না। আর বলো, ওই ছেলেটাকে যার সাথে তুমি হেসে হেসে কথা বললে? তিথি এইবার নিচু মাথা উপরে তুলে আবিরের দিকে তাকালো আর বলল, সত্যি আমি জানি না উনি কে, প্লিজ আমি বিশ্বাস করেন। আবির এবার রেগে গেল। তিথি আবিরের দিকে তাকিয়ে দেখে আবিরের চোখ রক্তবর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে এখন রক্ত পড়বে চোখ থেকে। তিথি ভয়ে আবিরের কাছ থেকে সরে আসতে চাইল। যেই না একটু সরে আসবে, তখনই আবির তিথিকে হেসকা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস দেখে না আমি অবাক হচ্ছি, আমার কাছ থেকে তুই সরে যাচ্ছিস। আবিরের রাগে শরীর কাঁপছে। আমি সত্যি কি? তিথি যেই না কিছু বলতে যাবে, আর কিছু বলতে না দিয়ে আবির তিথির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সব রাগ তিথির ঠোঁটের ওপর ছাড়ছে। তিথি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। আবির তিথির ঠোঁটে রাগে কামড়ে ধরল। তিথি আবিরের অত্যাচার সহ্য করতে না পেরে নীরবে চোখে জল ফেলতে লাগলো। আবিরের অত্যাচার যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন তিথি সরে আসতে চাইল, কিন্তু আবির আবার তিথিকে চেপে ধরে চুলের ভাঁজে হাত দিয়ে গলায় কামড় বসিয়ে দেয়। তিথি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। আবির তিথিকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার মায়াবতী, কেন বুঝতে পারো না? তুমি অন্য কারোর সাথে কথা বললে আমার 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 জাস্ট মেজাজ গরম হয়ে যায়। আবির তিথিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। দুজনে তলিয়ে গেল ঘুমের রাজ্যে। সকালের মিষ্টি রোদে চোখে পড়ায় তিথির ঘুম ভেঙে গেল। দেয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা বাজে। তিথি উঠতে যাবে দেখে আবির জড়িয়ে ধরে বাচ্চাদের মতো চুপতি করে ঘুমিয়ে আছে। তিথি আবিরের স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে রইল কিছুটা সময়, তারপর আবিরকে আস্তে করে সরিয়ে উঠতে যাবে। আবির আবার তিথিকে জড়িয়ে ধরে। তিথি আস্তে আস্তে করে কোনো মতে সরিয়ে উঠে পড়ল, ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করলো। তারপর বেলকনিতে গিয়ে দাঁড়ালো। দূর আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো কালকের সব ঘটনা। কি থেকে কি হয়ে গেল, মনে পড়ে গেল আবিরের করা বাজে ব্যবহার। ভাবতেই তিথির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিথি ডান হাত দিয়ে চোখ মুছে আকাশের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলতে লাগলো, সে ফিরে এসেছে আমার জীবনটা ধ্বংস করার জন্যে। আল্লাহ, আমি কি কখনো সুখের মুখ দেখবো না? কেন 2 বছর আগের বিষাক্ত অতীত আবার আমার সামনে আসছে? সে কি আমায় ভালো থাকতে দিবে না? আবির তিথির পেছনে দাঁড়িয়ে সব শুনলো। ভ্রু কুঁচকে ভাবতে লাগলো, কি ঘটেছিল 2 বছর আগে, আমাকে জানতেই হবে। আবির তিথির কাঁধে হাত রাখলো। তিথি চমকে পেছনে তাকায়। তাকিয়ে আবিরকে দেখে ভয়ে ছিটিয়ে গায় আর মনে মনে ভাবতে লাগলো, আবির কি শুনে ফেলেছে? আবির তিথির ভয়ে ছিটিয়ে যাওয়া মুখ দেখে আরও জানার আগ্রহ জাগলো। আবির তিথিকে জিজ্ঞেস করে, তিথি কি হয়েছে বলো, কি হয়েছিল 2 বছর আগে, কার থেকে পালিয়ে বেড়াচ্ছ? তিথি কথা ঘুরানোর জন্য বলল, আরে আপনি কখন উঠেছেন?
আবির ভুরু কুঁচকে তিথির দিকে তাকিয়ে থেকে বলল, আমি কিছুক্ষণ আগে উঠেছি। বলো, কি ঘটেছিল 2 বছর আগে? তিথি কিছু না বলে চলে যাচ্ছিল। আবির তিথির বাহু ধরে টেনে সামনে দাঁড় করিয়ে ডান হাত গালে স্পর্শ করে বলল, বলো তিথি, কি হয়েছে, প্লিজ বলো। তিথি কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, 2 বছর আগে আমি আমার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, তারপর অতীত। তিথিমা ওঠো, সামান্তা আসছে। কখন থেকে মেয়েটা বসে আছে, তোর ওঠার কোনো নামগন্ধ নেই। তিথি উঠ মা। আম্মুর ডাকে পিট পিট করে তাকালাম। ও আম্মু, দিলে তো সকাল সকাল ঘুমটা ভেঙে। এত বেলা করে কেউ ঘুমায়? ওঠ তাড়াতাড়ি, সামান্তা এসেছে। আমি আমার প্রাণ প্রিয় বেস্টুর আসার কথা শুনে লাফিয়ে উঠে বসলাম। বসে সামনে তাকিয়ে দেখি সামান্তা মুচকি মুচকি হাসছে। তারপর আম্মু বলল, তোরা ফ্রেশ হয়ে নে, নিচে আয়, আমি নাস্তা রেডি করছি। ওকে আম্মু। তারপর তিথির আম্মু নিচে চলে গেল। তিথি সামান্তাকে জড়িয়ে ধরে বলল, বেবি তুমি আসছো, আমাকে আগে জাগাবো না? সামান্তা তিথিকে জড়িয়ে ধরে বলল, জানো তোমাকে কখন থেকে ডেকে যাচ্ছি। ও সরি বেবি, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, তুই বস। আচ্ছা আয়। তারপর তিথি ফ্রেশ হয়ে সামান্তা আর তিথি নিচে চলে গেল। নাস্তা করে সামান্তা বলল, আন্টি সামনে শুক্রবার আমার বিয়ে, আপনাদের সবার দাওয়াত, যেতেই হবে, না শুনবো না। আর কে আমি আজই নিয়ে যাব, কাল গায়ে হলুদ। তিথি সামান্তার বিয়ের কথা শুনে বলল, কি তোর বিয়ে? কেমনি কি? আর আমি আজ জানলাম? তিথি অভিমানী গলায় বলল। সামান্তা তিথিকে জড়িয়ে ধরে বলল, জান হঠাৎ করে সব ঠিক হয়ে গেল, বলার সুযোগ পাইনি। তিথি মুচকি হেসে বলল, ওকে। তিথির আম্মু বলল, মা, তিথিকে ছাড়া তো থাকতে পারি না। প্লিজ প্লিজ না করবে না। ওকে নিয়ে যাও। তারপর তিথি সামান্তা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো সামান্তাদের বাড়ির উদ্দেশ্যে। 20 মিনিট পর পৌঁছালো। সামান্তার আব্বু আম্মু তিথিকে দেখে অনেক খুশি। সামান্তার আব্বু আম্মু জিজ্ঞেস করলো, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সামান্তা যাও, তিথিকে রুমে নিয়ে যাও। তিথি আর সামান্তার রুমে চলে গেল। আজ সামান্তার গায়ে হলুদ। সামান্তাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। হলুদে শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, কাজল, তাজা গাঁদা ফুলের গহনা, দেখতে হলুদ পরি লাগতেছে। তিথি সামান্তাকে বলল, জান তোকে না হলুদ পরি লাগতেছে, ভাইয়া তো এই সাজে দেখলে একদম ফিদা হয়ে যাবে। সামান্তা তিথির কথায় লজ্জা পেয়ে গেল, বলল, যা এখন তুই রেডি হয়ে আয়। তারপর তিথি রেডি হতে চলে গেল। তিথি মেরুন রঙের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, কাজল, এতেই তিথিকে অপূর্ব রূপবতী দেখাচ্ছে। তিথি নিজেকে আর একবার আয়নায় নিজেকে দেখে নিয়ে চলে আসলো। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে লাগলে, কিন্তু পড়ে যাওয়ার আগ মুহূর্তে আগন্তুক তিথির কোমর জড়িয়ে ধরে। তিথি এক ঝাটকায় নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। আগন্তুক তিথিকে দেখে চোখে নেশা ধরে গেল। তিথির রেগে আগন্তুককে চড় বসিয়ে দিল আর বলল, আপনার সাহস তো কম না, আর একটা মেয়েকে এইভাবে কেউ ধরেছি? আগন্তুক বাঁকা হেসে বলল, ও সুইট হার্ট, তোমার হাতটা তো সেই নরম, তুমি না জানি কত। আর কিছু বলার আগে ছেলেটার গালে তিথি চড় বসিয়ে দিল। আগন্তুক সামান্তার চাচাতো ভাই অনিক এইবার রেগে গেল। তিথিকে বলল, তোর এত তেজ, চল আজ তোর তেজ আগে ভাঙি। বাঁকা হেসে তিথিকে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। তিথি চিৎকার করছে কিন্তু কেউ শুনছে না। অনিক তিথির এদিকে এগিয়ে যাচ্ছে। তিথি পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে মিশে গেল। অনিক তিথির অনেক কাছে চলে গেল। যেই না তিথির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেবে তখনই সামান্তার রুমে প্রবেশ করে আর তিথিকে অনিকের থেকে বাঁচিয়ে নিয়ে নিচে চলে এসে সবাইকে সব বলে। তিথির আব্বু পুলিশকে ফোন করে ধরিয়ে দেয়। তিথি ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। এর মধ্যে কেটে গেছে অনেকগুলো দিন। তিথির বাবা তিথিকে নিরাপত্তার জন্য অন্য জায়গায় চলে আসে। বর্তমান তিথি বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। আবির সব শুনে রাগে চোখ লাল হয়ে যায়। তিথিকে জড়িয়ে ধরে মনে মনে বলে, অনেক তোকে জানে মারা দেব। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আবির আহমেদের বউয়ের দিকে চোখ দিছস, এই চোখ আর থাকবে? তোর টাইম শেষ। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল তিথির। দেয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:30 বাজে। তিথি অবাক হয়ে গেল, এতটা সময় কি করে ঘুমালো। তারপর আস্তে আস্তে করে নেমে ফ্রেশ হয়ে নিচে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় তিথির চোখ আটকে গেল সামনের সোফায় বসা মানবীর দিকে।
তিথির পা চলছে না, তাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। মনে হাজারো প্রশ্ন। তিথিকে দেখে যে আবির আর লিনা সোফায় বসে টিভি দেখছে আর হেসে হেসে কথা বলছে, লিনা আবিরের গায়ে পড়ছে, এই জন্য তিথির অনুভূতি শূন্য শূন্য লাগতেছে। তিথি ধীরে ধীরে নিচে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। আবির হঠাৎ পিছনে তাকিয়ে দেখে তিথি রান্নাঘরের দিকে যাচ্ছে। আবির তিথিকে দেখে উঠে যাবে, লিনা আবিরের হাত ধরে বলল, প্লিজ আবির, বসে থাকো না আমার পাশে, আমার একা একা বোরিং লাগছে। আবির বাধ্য হয়ে লিনার সাথে বসে থাকলো। তিথি সব দেখলো, কিছু না বলে রান্নাঘরে চলে যায়। তিথি রান্নাঘরে গিয়ে দেখে আয়শা চৌধুরী রান্না করছে। তিথি সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম মা, কি রান্না করেন? আয়শা চৌধুরী তিথিকে দেখে মুচকি হেসে বলল, চিকেন বিরিয়ানি। মা আমি হেল্প করি? না মা, তুমি দেখো আবির কি করে, আবিরের কাছে যাও। তিথি মাথা নাড়িয়ে চলে গেল। তিথি ড্রয়িং রুমে গিয়ে দেখে আবির আর লিনা হেসে হেসে কথা বলছে। লিনা বারবার কথার ছলে আবিরের হাত ধরছে। তিথি রেগে রুমে চলে গেল। আবির তিথির চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ মনে হয় কপালে দুঃখ আছে, বউ দেখি খুব রেগে আছে। আবির লিনাকে বলল, লিনা, আমি একটু ওয়াশরুমে যাব, তোমার সাথে পরে আড্ডা দিব। লিনা অনিচ্ছাকৃতভাবে হ্যাঁ বলল। ওকে যাও। আবির রুমে চলে যায়। লিনা রেগে বলল, আবির, তোমাদের এই প্রেম লীলা আর সহ্য করব না। তারপর লিনা আগন্তুককে ফোন দিল। ফোন রিসিভ করার পর, বেবি, আমার আর ভালো লাগছে না, তুমি প্লিজ তাড়াতাড়ি কিছু করো। বেবি, আমার সব ব্যবস্থা করা আছে, এখন শুধু সময়ের অপেক্ষা। বলেই শয়তানি হাসি দিল। লিনার মুখেও শয়তানি হাসি ফুটে ওঠে। তিথি রুমে গিয়ে রাগে দুঃখে কান্না করা অবস্থা। তিথি ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, দূর আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কাঁধে হাত রাখায় তিথি চমকে পিছনে তাকালো। তাকিয়ে দেখে আবির। তিথি আবার আকাশের দিকে তাকিয়ে রইল। আবির তিথিকে দেখে পিছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি রেখে বলে, আমার বউয়ের কি খুব মন খারাপ? তিথি চুপ করে রইল। আবির বুঝতে পারলো তার বউ কেন রাগ করেছে। আবির তিথিকে গভীরভাবে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি আমার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারো না। ট্রাস্ট মি লিনা। লিনা শুধু আমার ফ্রেন্ড। তিথি আবিরকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমায় কখনো ছেড়ে যাবেন না। আবির তিথির কপালে ঠোঁট ছুঁয়ে বলল, না বউ, আমি শুধু তোমার। তিথি আবিরকে কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আবির যেন স্তব্ধ হয়ে গেল। আবির তিথি থেকে সরে আসতে চাইল, কিন্তু তিথি আবিরকে ছাড়ল না। এতে করে যেন আবিরও হারিয়ে গেল তিথির মাঝে। তিথি 5 মিনিট পর ছেড়ে দিল। আবির ও তিথি হাঁপাতে লাগলো। আবির তিথিকে জড়িয়ে ধরে বলল, আজ আমার বউয়ের এত প্রেম প্রেম পেয়েছে বলেই হাসতে শুরু করলো। এতে রেগে গেল তিথি। তিথি আবিরের হাতে কামড় বসিয়ে দিল। আবির তিথিকে কিছু না বলে এক জটকায় কোলে তুলে নেয়, বিছানায় শুয়ে দেয়। তিথি পিটফিট করে তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করছে আবির করতে চাইছেটা কি। আবির তিথির পাশে শুয়ে তিথিকে নিজের কাছে এনে তিথির ঘাড়ে কামড় বসিয়ে দিল। তিথি ব্যথা পেলেও কিছু বলল না, চোখ বন্ধ করে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে রইল। আবির তিথির কানের কাছে মুখ নিয়ে বলল, বউ কি আজ এভাবেই থাকবে? হ্যাঁ, আজ এভাবেই থাকবো। আপনার কোনো সমস্যা থাকলেও কিচ্ছু করার নেই, কারণ আমার হাজবেন্ডের সাথে আমি থাকবো, তাতে আপনার কি? আমার কিছু না, আমিও আর আমার ওয়াইফের সাথে থাকবো, এতে তোমার কি? তিথি হা হা করে হেসে উঠল আর বলল, বাহ, মিস্টার আবির রহমান দেখি কথা নকল করেও বলতে পারে। তো কি হয়েছে, আমি কি মানুষ না? আর যদি হয় সেটা আমার বউ, তাহলে আমি নির্লজ্জ হতেও রাজি। আমি কিন্তু আরো অনেক কিছু করতে পারি, যেমন। তিথি আবিরের কথা শেষ না করতেই মুখে হাত চেপে ধরল আর বলল, নির্লজ্জ লোক, মুখে কিচ্ছু আটকা না, সরেন তো, উঠবো আমি। কোনো ছাড়াছাড়ি হবে না, এখন আমি ঘুমাবো, একদম বিরক্ত করবে না। তিথি মুখ ভেঙছে বলল, ইস, আইসে তাকে বিরক্ত করবো, সে নিজেই আমায় জ্বালাচ্ছে, আমায় ছেড়ে ঘুমান। আবির কিছু না বলে তিথির ঘাড়ে মুখ গুজে শুয়ে পড়ল। এতে তিথি চোখ বড় বড় করে তাকিয়ে রইল আবিরের দিকে। কিছুক্ষণ পর তিথি অনুভব করল আবিরের ঘন নিঃশ্বাসের শব্দ। তিথি ও আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেল ঘুমের রাজ্যে। আয়শা চৌধুরী বিকেলের দিকে তিথিকে ডাকতে এসে দেখে দরজা না লাগিয়ে রাখছে, তাই তিথিকে ডাকতে লাগলো, তিথিমা উঠ,
দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, খাবি তো নাকি? তিথিমা ওঠ। আয়শা চৌধুরী দেখে তিথির ঘুম ভেঙে গেল। পিট পিট করে তাকালো। আবিরের দিকে তাকিয়ে দেখে আবির বাচ্চাদের মতো ঠোঁট কামড়ে ধরে ঘুমিয়ে আছে। তিথি মুচকি হেসে আবিরকে সরিয়ে দিয়ে উঠে ফ্রেশ হয়ে এসে দরজা খুলে দিল আর বলল, মা ভেতরে এসো। আয়েশা চৌধুরী মুচকি হেসে বলল, কয়টা বাজে দেখেছো? খাবার খেতে হবে না? তোমার আব্বু তোমাদের জন্য অপেক্ষা করতে করতে দেখলো তোমরা আসলে না, তাই আমরা নিজেরাই খেয়ে তোমাদের ডাকতে আসলাম। তিথি আয়েশা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, সরি আম্মু, আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আয় খাবার খাবি। আর আবির উঠে নাই? না আম্মু, তুমি রুমে গিয়ে রেস্ট করো, আমি আর তোমার ছেলে খেয়ে নিব। সত্যি তো? আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ সত্যি, তুমি যাও একটু রেস্ট করো। তারপর আয়েশা চৌধুরী চলে গেল। তিথি রুমে গিয়ে আবিরের পাশে বসলো। তিথি আবিরকে ডাকতে লাগলো, এই যে শুনছেন, উঠেন, আম্মু খাবার খেতে বললো, প্লিজ উঠেন। আবির একটু নড়াচড়া করে আবার ঘুমিয়ে পড়ল। তিথি আবিরের কানের কাছে মুখ নিয়ে বলল, ডিয়ার হাজবেন্ড, উঠেন। আবির না উঠে তিথিকে হ্যাঁচকা টান দিয়ে বুকের ওপর ফেলে দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তিথি বুঝতেই পারলো না কি হলো। যখন বুঝতে পারলো তখন আবির আবার ঘুমিয়ে পড়েছে। তিথি এবার বাঁকা হেসে বলল, স্বামী, আপনাকে তোলার মতো উপায় আছে আমার কাছে। তারপর তিথি আবিরের গায়ে জোরে কামড় বসিয়ে দিল। আবির চিৎকার দিয়ে তিথিকে সরিয়ে উঠে বসল। ঘাড়ে হাত বুলিয়ে তিথির দিকে তাকিয়ে দেখে তিথি মিটমিট করে হাঁটছে। আবির যেই না তিথিকে ধরতে যাবে, তিথি লাফ দিয়ে উঠে অমনি দৌড়ে চলে গেল। আবির তিথির যাওয়ার দিকে অসহায়ের মতো তাকিয়ে রয়। আবার বলল, রাতে কি করবে? হ্যাঁ, তখন কোথায় পালাবে? আবির ফ্রেশ হয়ে নিচে চলে এলো। তিথি দৌড়ে নিচে এসে থমকে গেল। তিথি যে এত বড় একটা চমক পাবে ভাবতেও পারিনি। তিথি দৌড়ে গিয়ে দেখে তার আব্বু আম্মু আছে। আয়শা চৌধুরী আর আদি চৌধুরীর সাথে বসে গল্প করছে। তিথি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তিথির আম্মুকে। তিনিও অনেকদিন পর মেয়েকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন। তিথি কান্না করে দিয়ে বলে, আমাকে ছাড়া তোমরা ভালোই ছিলে। তিথির আব্বু তিথির মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, মা তোমাকে ছাড়া কি আমরা কখনো ভালো থাকতে পারি? তিথি তার আব্বুকে জড়িয়ে ধরে বলল, আমি খুব রাগ করেছি। তিথির আব্বু তিথির মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, আমার লক্ষ্মী সোনা রাগ করে না। তুমি কেমন আছো মা? তিথি মুচকি হেসে বলল, আমি অনেক ভালো আছি, তোমরা না থাকলেও এখানে আমার আরেকটা মা বাবা আছে। তিথির কথায় আদি চৌধুরী আর আয়শা চৌধুরী তৃপ্তির হাসি হাসল। তিথির আম্মু বলল, বেআইন, আমরা তিথিকে আর আবিরকে কিছু দিনের জন্য নিয়ে যেতে চাই। আবির সি দিয়ে নেমে যা বলল, তিথির মুখ ছোট হয়ে গেল। সরি আব্বু, আমি যেতে পারবো না, আমার মিটিং আছে ইম্পর্টেন্ট একটা। তিথিকে নিয়ে যান, আমি কাল চলে যাব। আবির লিনাকে ডাকতে লাগলো, লিনা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, মিটিংয়ের দেরি হয়ে যাচ্ছে। আবিরের কথা শুনে তিথির মুখটা ছোট হয়ে গেল। লিনা নামতে নামতে বলল, সরি আবির, আমি টায়ার্ড, শরীরটা খুব খারাপ। লিনা পড়ে যেতে ধরলো। আবির দৌড়ে গিয়ে ধরে সোফায় বসালো। আবির তিথিকে বলল, তিথি প্লিজ একটু পানি নিয়ে এসো তাড়াতাড়ি। তিথি কিছু না বলে পানি আনতে চলে গেল। আর কেউ না বুঝলেও তিথি ঠিক বুঝতে পারছে লিনা ইচ্ছে করে এসব করছে। তাই তিথি বাঁকা হেসে পানি আনতে চলে যায়। এদিকে তিথিকে মুড খারাপ করতে দেখে শয়তানি হাসি ফুটে উঠল লিনার মুখে। মনে মনে বলল, তিন্নি রানী, আজ থেকে আমার খেলা শুরু। তিথি লিনাকে দেখানোর জন্য মুড খারাপ করে পানি নিয়ে এসে আবিরের হাতে দিল। আবির পানি নিয়ে লিনাকে খাইয়ে দিল আর বলল, আজ আর তোমাকে মিটিং যেতে হবে না। আবিরের আম্মু বলল, হ্যাঁ মা, তুমি আজ বাসায় থাকো। আবিরের আম্মুর সাথে আবিরের আব্বু সহমত প্রকাশ করলো। তিথির আব্বু আম্মু বলল, আজ তাহলে আসি আমরা। আবির যেদিন যাবে তিথিও না হয় সেদিনই একসাথে যাবে। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আবিরের আম্মু বলল, আজ কোনো যাওয়া যাই হবে না, আজ থাকবেন আপনারা। না বেন, অনেক কাজ বাকি আছে। তিথির আম্মু আব্বু অনেক বুঝিয়ে রাজি করালো। তারপর তিথির কাছে গিয়ে আদর করে চলে গেল তারা। তিথি মন খারাপ করে দাঁড়িয়ে রয়। আবির তিথিকে দেখে বুঝতে পারলো তিথির মন খারাপ, কিন্তু মিটিংয়ের কাজের জন্য কিছু বলতে পারলো না। লিনা আবিরের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, প্লিজ আবির, আমাকে একটু রুমে দিয়ে আসো, আমার অনেক খারাপ লাগছে। আবির একবার তিথির দিকে তাকালো, আবার আম্মুর দিকে। আবিরের আম্মু বুঝতে পেরে আবিরকে চোখের ইশারায় নিয়ে যেতে বলে।
আবির লিনাকে কোলে তুলে নিল, তারপর লিনার রুমের দিকে চলে গেল। লিনা তিথির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। তিথি হাসির মানে বুঝতে পেরেও কিছু বলল না। আবিরের আম্মু আব্বুও রুমে চলে গেল। তিথি আবিরের প্রতি আকাশ পরিমাণ অভিমান নিয়ে রুমের দিকে যাচ্ছে। হঠাৎ যাওয়ার সময় লিনার রুমের দিকে তাকিয়ে চোখ আটকে গেল। চোখ থেকে আপনা আপনি অশ্রু গড়িয়ে পড়ল। আবির লিনাকে কোলে করে নিয়ে রুমে প্রবেশ করল। যখন বিছানার কাছে যাবে, নিচে পড়ে থাকা তৈলে পা দিয়ে দুজনই বিছানায় পড়ে গেল। আবির গিয়ে লিনার ওপরে পড়ল। এমন আকস্মিক ঘটনায় আবির স্তব্ধ হয়ে গেল। ঠিক বেঠিক ভুলে যায়, ওঠার কথা মাথা থেকে বেরিয়ে গেছে। সেই সুযোগটাই লিনা কাজে লাগালো। লিনা দরজার সামনে তিথিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। এমনভাবে জড়িয়ে ধরল, পিছন থেকে কেউ দেখলে ভাববে কিস করছে। তিথি দেখে যে আবির লিনার গায়ের ওপর, আর লিনা জড়িয়ে ধরে আছে, কিস করছে দুজনে। তিথি চোখ থেকে পানিটুকু মুছে বলল, বাহ মিস্টার আবির রহমান, এই তাহলে আপনার মিটিং। ইস, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি, তাই না? ওকে, আমি আপনাদের মাঝে বাধা হয়ে থাকবো না। আবির তিথির কণ্ঠে শুনে চমকে লিনার ওপর থেকে সরে দাঁড়িয়ে বলল, তিথি তুমি আমাকে ভুল বুঝছো, প্লিজ শোনো। তিথি আবিরকে আর কিছু বলতে না দিয়ে বলল, ব্যাস মিস্টার আবির রহমান, অনেক বলেছেন, আর না। তিথি দৌড়ে চলে গেল। আবির কি করবে বুঝতে পারছে না। যেই না দৌড় দিবে অমনি লিনা আহ করে উঠল। আবির লিনার কাছে গিয়ে বলল, কি হয়েছে লিনা? আবির, আমার মাথায় খুব পেইন হচ্ছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। প্লিজ আবির, আমাকে একা রেখে যেও না। আবির লিনার অবস্থা দেখে আর গেল না, বলল, আচ্ছা তুমি ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। লিনা শয়তানি হাসি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। তিথি দৌড়ে ছাদে গিয়ে মেঝেতে হাঁটু করে বসে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার সাথেই কেন এমনটা হয়? আমি কি কোনোদিনও সুখের মুখ দেখবো না? আমায় কেন মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখালেন আপনি? কেন? তিথি কান্নায় ভেঙে পড়ল। আবির লিনাকে ঘুম পাড়িয়ে রুম থেকে চলে আসে। আবির চলে আসতেই লিনা উঠে বসে কাকে যেন ফোন করে দিয়ে সব কিছু বলে, হাসতে লাগলো। অপর পাশের লোক লিনার কথা শুনে বলল, আচ্ছা বাই সুইটহার্ট। কল কেটে আগন্তুক বলতে লাগলো, আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি সুইটহার্ট বলে হাসতে লাগলো। তিথি কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে সামনে তাকায়। তাকিয়ে যাকে দেখলো তাকে দেখে তিথির চোখ রক্ত বর্ণ ধারণ করলো। তিথি আবিরের হাতে নিজের কাঁধ থেকে ঝাটকা মেরে সরিয়ে দিল। প্লিজ তিথি, আমার কথাটা শোনো, তুমি যা দেখেছো সেরকম কিছু না, প্লিজ আমাকে বিশ্বাস করো। লিনা আমার খুব ভালো ফ্রেন্ড, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তিথি আবিরকে থামিয়ে দিয়ে বলল, বলা শেষ আপনার? এখন আপনি আসতে পারেন, আমি একা থাকতে চাই। তিথি প্লিজ আমার কথা শোনো, আমি ইচ্ছে করে কিছু করি নাই, যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তিথি এবার নিজেকে আর শান্ত রাখতে পারল না, চিৎকার করে বলল, কি শুনবো আপনার কথা? নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলেন তো? আপনার জীবনে যদি অন্য কেউই আছে তাহলে কেন আমায় বিয়ে করলেন? বলেন না কেন করলেন? তিথি বিশ্বাস করো, আমি শুধু তোমাকে ভালোবাসি। তিথি আর কতবার বলবো, লিনা আমার জাস্ট ফ্রেন্ড। তিথি চিৎকার করে উঠল, প্লিজ মিস্টার আবির রহমান, অনেক বলেছেন, আর না। আমি জানি কেউ চুরি করে স্বীকার করে না যে সে চুরি করেছে, আর আপনি তো অবৈধ সম্পর্ক। আবির তিথিকে আর কিছু বলতে না দিয়ে তিথির ডান গালে ঠাস করে চড় বসিয়ে দিল। রেগে বলল, চুপ, অনেক বলেছ, আমি বলছি এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তিথি আবিরের থেকে 3 গুণ চিৎকার করে বলল, আপনার সাহস কি করে হয় আমাকে মারার? আপনি অবৈধ সম্পর্কে জড়াবেন আর আমি বললেই দোষ? আবির বুঝতে পারল তিথি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তিথিকে শান্ত করার জন্য শুধু একটা রাস্তাই খোলা। আবির তিথিকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে তিথির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তিথি আবিরের হঠাৎ এমন কাণ্ডে স্তব্ধ হয়ে যায়। যখন বুঝতে পারলো কি হচ্ছে, তখন সরার জন্য মুচড়ামুচড়ি দিতে শুরু করে, কিন্তু আবিরের শক্তির সাথে পেরে উঠল না। আবির তিথির মুচড়ামুচড়ি করা দেখে আবির তিথির কোমর শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসার স্পর্শে তিথির ভরিয়ে দিতে লাগলো। তিথি বারবার কেঁপে উঠছে। তিথি আবিরের চুল শক্ত করে ধরে আবিরের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এমন আকস্মিক ঘটনায় আবির বড় বড় করে তাকিয়ে সরে আসলো। তিথি ছাড়া পেয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। আবির তিথিকে কাছে টেনে নিয়ে তিথির মুখ আবিরের সম্মুখে ধরল আর বলল, সরি বউ, বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করি নাই। লিনাকে রুমে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে গেছি, দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট, ভুল বোঝান আমাকে প্লিজ।
তিথি আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ, আমি সহ্য করতে পারি না আপনাকে। অন্য মেয়ের সাথে সহ্য করতে পারি না, আর সেখানে কি। তিথি আর বলতে পারল না, কান্না করে দিল। তিথির কথা শুনে আবিরের ভুরু কুঁচকে এলো। আবির তিথিকে জিজ্ঞেস করলো, কি বললে? কি কিস মানে? তিথি আবিরের থেকে সরে এসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি যখন লিনার রুমের সামনে দিয়ে যাব, হঠাৎ লিনার রুমের দিকে তাকিয়ে দেখি আপনি লিনাকে কিস করছেন, আর লিনা আপনাকে জড়িয়ে ধরে আছে। আবির তিথির কথা শুনে থমকে গেল। আবির বলল, তুমি ভুল দেখেছো, এসব কিচ্ছু না। পরে গিয়ে একটু ঝুঁকে পড়েছিলাম, প্লিজ বিশ্বাস করো। আবির অসহায়ের মতো মুখ করে বলল। তিথি আবিরের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি বিশ্বাস করি, কিন্তু কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, দ্বিধায় পড়ে গিয়েছিলাম। নিজের চোখকে বিশ্বাস করবো নাকি ভালোবাসার মানুষকে? আবির তিথিকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, আমি শুধু তোমার, আমি শুধু এক মায়াবতীর প্রেমে আসক্ত। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, বহু ভালোবাসি। তিথিও ঘুরে আবিরকে জড়িয়ে ধরে বলল, আমি আমার স্বপ্নের রাজকুমারকে ভালোবাসি, আমি শুধু আপনার। এদিকে তিথি আবির বুঝতেই পারল না ওদের এভাবে দেখে কেউ রেগে চলে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে বলল, তিন্নি, তুই শেষ। আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে, আমি তাকে শেষ করে দিব। রেগে নিচে চলে গেল। রুমে গিয়ে আগন্তুককে কল দিল। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করলো। লিনা আগন্তুককে সব কিছুই বলল। আগন্তুক শুনে চিৎকার করে বলল, তুমি থাকতে এসব কি করে হলো? লিনা বলতে যাবে তার আগেই কল কেটে গেল। আগন্তুক ফোন ছুঁড়ে মেরে বলল, আবির, তোকে খুন করে ফেলবো, হারামির বাচ্চা। আর দেরি না, আমি আসছি। আবির তিথির কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আজ আমি তোমার কাছে কিছু চাইবো, দিবে আমাকে? তিথি মুচকি হেসে বলল, হ্যাঁ বলেন, কি চাই আপনার? আবির তিথির চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে আপন করে চাই। তিথি লজ্জায় লাল হয়ে গেল। তিথির মুখে লাল হাবা ছড়িয়ে পড়েছে। তিথি নিচের দিকে তাকিয়ে থেকে আবিরকে জড়িয়ে ধরল। আবির তিথির নিশ্চুপ হয়ে থাকাকে সম্মতির লক্ষণ ভেবে কোলে তুলে নিল। তিথি আবিরের কাঁধ জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। আবির তিথিকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে তিথিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। ভালোবাসার উষ্ণ স্পর্শে তিথিও হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল তিথির। পিটপিট করে তাকালো। হালকা রোদের তাপ শরীরে লাগছে জানালা ভেদ করে। তিথি পিটপিট করে তাকালো দেয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে। তাকিয়ে দেখে 9:30 বাজে। তিথি ভুরু কুঁচকে বলল, আজ এত বেলা হয়ে গেল, ছিছি, আম্মু কি জানি মনে করবে। আল্লাহ। তিথি উঠতে যাবে, দেখে আবির বাহুডোরে আবদ্ধ। তিথি মুচকি হেসে আবিরের কপালে স্পর্শ করলো। আবিরের ছিলকে চুলে হাত বুলিয়ে বলল, এই যে মিস্টার হাজবেন্ড, আমায় জ্বালিয়ে নিজে এত সুন্দর করে ঘুমানো হচ্ছে। ওকে, ওয়েট। তিথি আবিরের মুখের দিকে তাকিয়ে মেকি হাসি দিল। ঘাড়ে কামড় বসিয়ে দিল। কামড় দিয়ে সরে আসতে যাবে, আবির আহ করে উঠল। হালকা চিৎকার দিয়ে বলল, এটা কি হলো? তোমার আমার ভালোবাসা চাই, সেটা আমাকে বলবে তো? তিথি ভুরু কুঁচকে বলল, আমি কখন আদর চাইলাম? ও, চাও নাই বুঝি? তাহলে ভালোবাসা দিতে চাইছো? কোনো সমস্যা নেই। দাঁত কেলিয়ে বলল আবির। ইস, আইসে আদর খেতে। আমি আদর দিতেও যাইনি আর নিতেও যাইনি। তাহলে কি করতে এত কাছে এসেছো? আমাকে জ্বালিয়ে আপনি ঘুমাবেন, তা কি করে হয় বলেন তো? ও, এই কথা বলে আবির হাসতে লাগলো। কি হলো, আপনি হাসছেন কেন? হ্যাঁ। তিথি কিছুটা রেগেই জিজ্ঞেস করলো। হাসছি কারণ আমি জেগেছিলাম, তুমি কি করো সেটা দেখার জন্য। ও তাই নাকি? দাঁড়ান, দেখাচ্ছি মজা। তিথি আবিরের গলায় কামড় বসিয়ে দিল। আবির চোখ বন্ধ করে ব্যথা সহ্য করলো। তিথি যেই না উঠতে যাবে, তিথিকে টান দিয়ে নিচে ফেলে তিথির গলায় কামড়ে ধরল। তিথি চোখ বন্ধ করে আবিরের চুল খামচে ধরে। আবির তিথিকে কোনো কিছু বলতে না দেখে মাথা তুলে তিথির দিকে তাকায়। আবির দেখল তিথি চোখ বন্ধ করে শুয়ে আছে। আবির তিথির কপালে স্পর্শ করলো, গলায় ছোট ছোট কিস করতে লাগলো। তিথি পাগল প্রায়। আবির তিথির অবস্থা দেখে মিটমিট করে হাসছে। আবির তিথির ঠোঁটে গভীর একটা কিস করে তিথি থেকে সরে আসে। তিথি এখনও একই অবস্থায় শুয়ে আছে। আবির উঠে মিটমিট করে হাসতে লাগলো। তিথি পিটফিট করে তাকায়।
আবির দিকে তাকিয়ে দেখে যে আবির মিটমিট করে হাসছে। তিথির রেগে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আবির তিথিকে রাখতে দেখে হা হা করে উচ্চস্বরে হেসে উঠল। রোদের তাপে চোখে পড়ায় ঘুম ভেঙে গেল ফারিয়ার। কপাল কুঁচকে হাত দিয়ে চোখ ঢাকার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। তাই বাধ্য হয়ে পিটফিট করে তাকায়। চোখ পড়ল দেয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে। 9:12 বাজে। ফারিয়া আলসেমি ছেড়ে উঠে বসলো। তারপর ফোনটা হাতে নিয়ে ফেসবুক ওপেন করে। কিছুক্ষণ ঘাটাঘাটি করে ফোনটা ছোট টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। প্রায় 30 মিনিট পর বের হলো শাওয়ার নিয়ে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু মুছতে ইচ্ছে করছে না। ফারিয়া চুল থেকে তোয়ালেটা ঢিল দিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে সোফায় বসে টিভি অন করে আরাম করে বসে কার্টুন দেখতে লাগে। আর আয়শা চৌধুরীকে বলল, আম্মু 1 কাপ কফি দাও তো। আয়শা চৌধুরী তার কিছুক্ষণ পরে কফি হাতে নিয়ে এসে ফারিয়াকে দিল আর বলল, মা যা তো তিথি আর আবিরকে ডেকে নিয়ে আয়। ওকে আম্মু। আয়শা চৌধুরী রান্নাঘরে চলে যায়। ফারিয়া উঠে সিঁড়িতে এক পা রাখবে তখনই কলিং বেল বেজে ওঠে। ফারিয়া গিয়ে দরজা খুলে দিল। ফারিয়া ভুরু কুঁচকে তাকালো সামনে থাকা মানুষটিকে। অন্যদিকে হয়ে দাঁড়িয়ে আছে বিধায় ফারিয়া লোকটাকে দেখতে পারছে না। তাই প্রশ্ন করল, কে আপনি? এতক্ষণে লোকটা ঘুরে ফারিয়ার দিকে তাকালো। তাকিয়ে যেন স্তব্ধ হয়ে গেল। এ কোনো পরীকে দেখছে সে? মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে, ফর্সা ত্বক, ডাগর ডাগর চোখ, ঘুমের কারণে আরও ফুলে আছে। ঠোঁট দুটি গোলাপের পাপড়ি নেয়। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পরনে কালো রঙের টপ আর জিন্স। ফর্সা শরীরে কালো রঙটা একদম ফুটে উঠেছে। তিয়ানের মনে হচ্ছে কোনো হুড়পড়ি নেমে এসেছে আসমান থেকে। তিয়ান থমকে গেছে তার দেখা শ্রেষ্ঠ সুন্দরী। ফারিয়া দরজা খুলে থমকে গেছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। ফারিয়া চোখের পলক ফেলতে ভুলে গেছে সামনে সুদর্শন পুরুষটাকে দেখে। ফারিয়া চোখ আটকে গেছে বাদামি রঙের চোখ জোড়ায়। ধবধবে ফর্সা না হলেও ফর্সা বলা চলে। ফর্সা মুখে বাদামি রঙের চোখ, ঠোঁট যেন গোলাপের পাপড়ি। চুলগুলো জেল দিয়ে পিছন দিকে দেয়া, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শো, এক কথায় অপূর্ব। ছেলেরা যে এত সুন্দর হয় ফারিহার জানা ছিল না। হঠাৎ আয়শা চৌধুরী ফারিয়াকে ডেকে বলল, ফারিহা মা, কে এসেছে? আয়শা চৌধুরীর ডাকে হুঁশ ফিরল দুজনের। ফারিয়া প্রশ্ন ছুড়ে দিল, কে আপনি? কাকে চাই? আমি তিয়ান চৌধুরী, তিথির বড় ভাই। ও আচ্ছা, ভিতরে আসুন। আপনি তাহলে ভাবির ভাইয়া? জি হ্যাঁ। আপনি কি তিথির ননদ? জি, ভেতরে আসুন, তারপর কথা বলছি। আয়শা চৌধুরী রান্নাঘর থেকে বের হতে হতে প্রশ্ন করল, কে এসেছে ফারিহা? আম্মু, ভাবির ভাইয়া এসেছে। আপনি সোফায় বসুন। ওকে। আচ্ছা, তিথি কোথায়? ভাবি রুমে আছে। আয়শা চৌধুরী ডাইনিং রুমে আসলো। আয়শা চৌধুরীকে দেখে তিয়ান উঠে আয়শা চৌধুরীকে সালাম দিল। আসসালামু আলাইকুম। আন্টি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো আছে। আচ্ছা বাবা, তুমি বসো। ফারিহা, যা তোমার তিথিদের ডেকে নিয়ে আয়। ওকে আম্মু। ফারিহা চলে যাবে ঠিক সেই সময় তিয়ানের কথায় থেমে গেল। আন্টি আমি যাই ওনার সাথে। আয়শা চৌধুরী মুচকি হেসে বলল, ওকে যাও বাবা। তিয়ান অনুমতি পেয়ে ফারিহার সাথে চলল। তিয়ান প্রশ্ন করল, আপনার নামটা যেন কি? মুচকি হেসে ফারিহা উত্তর দিল, আমার নাম ফারিয়া তাসনিম তুজ। তিয়ান মুচকি হাসলো শুধু। হঠাৎ ফারিয়া পড়ে যেতে লাগলে আহ! তিয়ান ফারিয়ার হাত টেনে ধরে নিজের কাছে টেনে নিল। ফারিয়া টান সামলাতে না পেরে তিয়ানের বুকের ওপর পড়ল। বাহ, ভালোই চলছে তো। কতদিন হলো? হঠাৎ এমন কথায় তিয়ান আর ফারিয়া চমকে উঠল। একে অন্যের কাছ থেকে সরে দাঁড়ালো। ফারিয়া সামনে তাকিয়ে দেখে যে লিনা দাঁড়িয়ে আছে। ও আপু, কি বলো? উনি হলেন তিথি ভাবির ভাইয়া। আর আমি পড়ে যাচ্ছিলাম, তাই তিনি ধরেছে। লিনা তিথির ভাইয়ের কথা শুনে কি যেন ভাবলো। তারপর তিয়ানকে বলল, হাই, আমি লিনা। আপনি? হ্যালো, আমি তিয়ান চৌধুরী। ও আচ্ছা, পরে কথা হবে, আমার একটু কাজ আছে, বাই। লিনা চলে গেল। তিয়ান ফারিয়াকে জিজ্ঞেস করলো, কে উনি? লিনা আপু হলো ভাইয়ার ফ্রেন্ড। ও আচ্ছা। আচ্ছা চলুন আমরা তিথির কাছে যাই। ওকে চলুন। তিথি ফ্রেশ হতে এসে দেখে আবির আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তিথি আয়নার সামনে এসে দাঁড়িয়ে আবিরকে ঘুরিয়ে চুল আবার এলোমেলো করে দিল।
আবির তিথির দিকে তাকালো, তাকিয়ে থমকে দাঁড়ালো। তিথিকে স্নিগ্ধ দেখাচ্ছে। তিথির চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আবির অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির তিথিকে টান দিয়ে ঘুরিয়ে সামনে দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, আমার না তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। ক্যান আই হ্যাভ আ কিস? ধুর, সরেন, অনেক আদর হয়েছে, এখন আমরা নিচে যাব। তিথি আবিরকে সরিয়ে দিয়ে চুল আঁচড়াতে লাগলো। হঠাৎ দরজায় করাঘাত হলো, ঠক 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 ঠক। আবির গিয়ে দরজা খুলে দিল। সামনে ফারিয়া আর তিয়ানকে দেখলো। আবির তিয়ানকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তিথি তিয়ানের কণ্ঠ শুনে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তিয়ান তিথিকে জড়িয়ে ধরে কপালের ঠোঁট ছুঁয়ে বলল, আমার লক্ষ্মী সোনা, কেমন আছিস? তিথি মাথা তুলে তিয়ানের দিকে অভিমানী গলায় বলল, আমি বলবো না। তুমি আজকে আমাকে দেখতে এলে, জানো না তোমাদের না দেখলে ভালো লাগে না। আমার লক্ষ্মী সোনা, রাগ করে না। তুই তো জানিস আমার পরীক্ষা ছিল, তাই বাসায় আসতে পারিনি। কাল পরীক্ষা শেষ হয়েছে, তাই চলে এসেছি। ফারিয়া বলে উঠল, আচ্ছা পরে হবে কথা, আগে চলো নাস্তা করবে, আম্মু নিচে যেতে বলেছে। ওকে, তোরা যা, আমরা আসছি। ওকে, আপনি চলুন তাহলে। তিয়ানের উদ্দেশ্যে বলল ফারিয়া। হ্যাঁ চলুন। তারপর তিয়ান আর ফারিয়া নিচে চলে যায়। তিথিও যেই না বের হবে, আবির শাড়ির আঁচল টেনে ধরে। তিথি পিছনে তাকিয়ে দেখে আবির আঁচল টেনে ধরে আছে। কি চাই? আমার উত্তর কই? আবির টেবিল হেসে বলল, জি না, এখন কোনো আদর টাদর হবে না। খুব যদি হয় একটা কিস চলবে? চলবে না, দৌড়াবে। আবির তিথিকে টান দিয়ে বুকের ওপর ফেলে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তিথি চোখ বন্ধ করে অনুভব করলো প্রিয় মানুষের স্পর্শ, ভালোবাসার স্পর্শ। বাকিটা পরে বসিয়ে নিব। তিথি মুচকি এসে রুম থেকে বেরিয়ে গেল। আবিরও তিথির আঁচল ধরে তিথির সাথে সাথে হাঁটতে লাগলো। অন্যদিকে আগন্তুক, লিনা, যা করবে আজকের মধ্যেই। আজকে তিথির খেলা শেষ। চিৎকার করে হাসতে লাগলো। ওকে বেবি, তুমি আজকে তিন্নি কাহিনী শেষ করে দিবে। তিন্নি, লিনা এসে গেছে তোমাকে উপরে পাঠানোর জন্য। বলেই শয়তানি হাসিতে মেতে উঠল লিনা এবং আগন্তুক। তিথি আর আবির নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখে ফারিয়া আর তিয়ান বসে গল্প করছে। ফারিয়া, তুমি কিসে পড়ো? ভাইয়া, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আপনি? আমি অনার্স প্রথম বর্ষ। ও আচ্ছা। লিনা আস্তে আস্তে নিচে যেয়ে বলল, হেই গাইস, আমি কি তোমার হাতের আড্ডায় যোগ দিতে পারি? আরে আপু আসো, তোমার সাথে আড্ডা দিতে ভালোই লাগবে। তো কি নিয়ে কথা হচ্ছে? এই তো কিসে পড়ে এইসব। আসো তোমরা সবাই, ব্রেকফাস্ট রেডি। ওকে চলো, সবাই আগে ব্রেকফাস্ট করে আসি। লিনা তিয়ানের দিকে তাকিয়ে বলল, চলুন। হ্যাঁ চলুন। তিয়ান আর লিনা গিয়ে টেবিলে বসলো, দুইজনে পাশাপাশি। এইদিকে লিনা আর তিয়ানকে একসাথে বসতে দেখে ফারিয়ার মন খারাপ হয়ে গেল। মন খারাপ করে টেবিলে গিয়ে বসলো সে। ফারিয়ার মন খারাপ, এটা কেউ না বুঝলেও তিয়ান ঠিক বুঝতে পারছে। তাই ফারিয়াকে দেখিয়ে দেখিয়ে লিনার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। হেই মিস লিনা, আপনি কিন্তু অনেক কিউট আছেন। ও তাই মিস্টার, আপনিও কিন্তু সুন্দর আছেন, যে কোনো মেয়েকে ঘায়ল হয়ে যাবে। ওদের কথা শুনে ফারিয়া আর বসে থাকতে পারলো না, উঠে চলে যাচ্ছে। তখন তিয়ান বলল, মিস ফারিয়া, খাওয়া ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? খিদে নেই। আয়শা চৌধুরী রান্নাঘর থেকে বের হতে হতে বলল, ফারিহা, কোথায় যাচ্ছ? খাবে না? আম্মু, খিদে নেই, পরে খেয়ে নিব। ফারিয়া কিছু বলতে না দিয়ে ছাদের দিকে চলে গেল। তিয়ান মুচকি হেসে বলল, মিস ফারিয়া, এত জেলাস। তিয়ান মনে মনে ভেবে মুচকি হাসলো। আবির আর তিথি এসে টেবিলে বসতে বসতে বলল, আম্মু, ফারিহা কোথায়? হ্যাঁ, ফারিহা কোথায়? তোমরা বসো। জানি না কি হলো, হঠাৎ মেয়েটার খিদে নেই বলে ছাদের দিকে চলে গেল। ও আচ্ছা, আমি দেখছি কি হলো। তিয়ান বলে উঠল, ভাইয়া আপনি বসুন, আমার খাওয়া শেষ, আমি দেখি কি হলো। ওকে, দেখ তাহলে। তিয়ান উঠে ছাদের উদ্দেশ্যে চলে গেল। ফারিয়া এসে মন খারাপ করে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। মনে মনে বলতে লাগলো, আমার কেন এমন লাগছে? কেন সে অন্যের সাথে কথা বললে খারাপ লাগছে? প্রথম দেখায় ভালোবাসার জন্য? মিস ফারিয়া, আপনার কি কোনো কারণে মন খারাপ? হঠাৎ কারো কথা শুনে ফারিয়া চমকে উঠল। পিছনে তাকিয়ে দেখে তিয়ান দাঁড়িয়ে আছে। ফারিয়া আবার দূর আকাশের দিকে তাকিয়ে রইল। বলেন না,
কিন্তু আপনার কি মন খারাপ? ফারিয়া এবারও নিশ্চুপ রইল। তিয়ান একটু এগিয়ে এসে ফারিয়ার পাশে দাঁড়ালো। আচ্ছা ফারিয়া, আমাকে কি বলা যায় না কিসের জন্য আপনার মন খারাপ? ফারিয়া এবার বিরক্ত হলো। সে তো তার অনুভূতি বোঝাতে চায় না, কারণ নিজে থেকে কিছু বললে যদি ফেলনা ভেবে ছুঁড়ে ফেলে দেয়। ফারিয়া বলল, কিছু হয়নি, আমি নিচে চললাম। ফারিয়া তিয়ানকে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই তিয়ান ফারিয়ার হাত টেনে ধরে বলল, মিস ফারিয়া, একটু শুনবেন আমার কিছু কথা? ফারিয়া প্রত্যাখ্যান করতে পারল না, ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, ওকে বলুন। তিয়ান ফারিয়ার হাত ছেড়ে দিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ালো আর বলল, আচ্ছা মিস ফারিয়া তাসনিম, প্রথম দেখায় কি কাউকে ভালোবাসা যায়? প্রথম অনুভূতি প্রকাশ করার খুব কঠিন। জানি না কেমন করে প্রকাশ করতে হয়। ফার্স্ট টাইম কোনো মেয়েকে দেখে আমার হার্টবিট এত দ্রুত লাফিয়েছে। নতুন নতুন প্রেম কি এভাবেই পড়ে? তিয়ান এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। ফারিয়া অবাক হয়ে তাকিয়ে আছে তিয়ানের মুখের দিকে। কি হলো বলুন? ফারিয়া দূর আকাশের দিকে তাকিয়ে বলল, হয়তো হ্যাঁ, জানি না, কিন্তু প্রথম প্রেমের অনুভূতি সুন্দর। তাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। ভালোবাসি না বলেও অন্য মেয়ের সাথে দেখলে খারাপ লাগে, হঠাৎ মন খারাপ হওয়া। ফারিয়া ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। এই জন্য আপনার মন খারাপ? তিয়ানের প্রশ্নে ফারিয়া চমকে তাকালো তিয়ানের দিকে, তুতলিয়ে বলল, মানে? মানেটা খুব খুব সহজ। আপনি লিনাকে নিয়ে জেলাস। আমি কেন জেলাস হব? কারণ আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। ফারিয়া কিছু না বলে চলে যেতে ধরল। তিয়ান হাত ধরে টেনে কাছে নিয়ে এসে বলল, মিস ফারিয়া, পালাচ্ছেন? আজও পালাবো কেন? তিয়ান ফারিয়ার কোমর জড়িয়ে ধরল। হঠাৎ এমন কাজে ফারিয়া চমকে তিয়ানের দিকে তাকায়। তিয়ান আর একটু কাছে টেনে বলল, ভালোবাসি স্বীকার করতে এত বাধা কিসের? ফারিয়া ছুটার জন্য ছটফট করতে লাগলো। তিয়ানের স্পর্শে শরীরে যেন কারেন্ট বয়ে যাচ্ছে। ছটফট করে না। ফারিয়া রাগ দেখায়, আবারও সরতে সরতে বলে, করবই আমি। আপনি কিচ্ছু বুঝেন না, কিচ্ছু না। ইটস হার্টস মি। আমাকে ছাড়ুন। এত শক্ত করে ধরেছেন কেন? ছাড়ুন। তিয়ান মৃদু হাসল। বাঁকা চোখে চেয়ে দেখল ফারিয়ার অবিরাম ছটফটানি। অভিমানী মুখশ্রী কি সুন্দর দেখাচ্ছে অবস্থায়, একদম মায়াবী লাগছে। তিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুটা সময়। তিয়ান হাসল। কোমরে পেঁচিয়ে রাখা হাতটা একটু গভীরভাবে জড়িয়ে ধরল। প্রথমবারের মতো কোনো ছেলের স্পর্শে, প্রিয় মানুষের স্পর্শে ফারিয়া কেঁপে উঠছে। তিয়ানের স্পর্শ যেন তার থেকেও মারাত্মক শিহরণ খেলে যাচ্ছে ফারিয়ার সারা শরীরে। ফারিয়ার মনে হচ্ছে তার রুহ অবধি কাঁপছে তার স্পর্শে। ফারিয়া পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তিয়ান বলা শুরু করল, মিস মিস ভালোবাসি কেমন করে বলে আমার জানা নেই। আমি শুধু বলবো, আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। উই হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল আইজ ফারিয়া। ফারিয়ার কানে ঝংকার দিয়ে উঠল। ফারিয়া মুভিতে দেখেছে বিদেশিদের ভালোবাসা প্রকাশ করার এক বাক্য হচ্ছে চোখ নিয়ে বলা। এটা বললে অপর পাশের লোক বুঝে নেয় সে তাকে ভালোবাসে। ফারিয়ার চোখের কোণে পানি জমল। ফারিয়া ডুকরে কেঁদে উঠল। তিয়ানকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ তিয়ান। তিয়ান মুচকে এসে ফারিয়াকে জব্দ করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু ফারিয়া। দুজন দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসার সাগরে হারিয়ে গেল। এদিকে আবির খাওয়া শেষ করে বলল, তিথি, খাওয়া শেষ করে রুমে আসো তো। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আবির রুমে চলে গেল। লিনা আবিরের চলে যাওয়া দেখে শয়তানি হাসি দিল। তিথি, আমি রুমে যাচ্ছি। ওকে, যাও। আয়শা চৌধুরী চলে গেলেন। লিনা খাওয়া শেষ করে তিথিকে বলল, তিন্নি, একটা কাজ করে দিবে? কি কাজ বলো? আসলে আমার ফোনটা একটু রুমে রাখা, একটু এনে দিবে প্লিজ? ওকে। তিথি লিনার ফোন আনতে উপরে চলে গেল। লিনা শয়তানি হাসি দিয়ে রান্নাঘর থেকে তেল নিয়ে এসে উপরে দ্বিতীয় সিঁড়িতে তেল ঢেলে দিল। লিনা শয়তানি হাসি দিয়ে ফোন দিল আগন্তুককে, বলল, কাজ শেষ। ওই পাশের লোক হা হা করে হেসে উঠল, বলল, ধন্যবাদ জান। লিনা ফোন কেটে দিয়ে বলল, তিন্নি, তোমার খেলা শেষ। তিথি লিনার রুমে গিয়ে, ইস, কোথায় ফোন? কই রাখছে ধুর, আমি বরং বলি খুঁজে পাইনি। তিথি রুম থেকে বলতে বলতে বের হলো। লিনাপু ফোন রুমে নেই।
বলে যেইমাত্র দ্বিতীয় সিঁড়িতে পা রাখলো তিথির পা পিছলে গেল। তিথি নিজেকে ঠিক রাখতে পারল না, পা পিছলিয়ে গড়িয়ে পড়ল। আহ করে চিৎকার করে উঠল। লীনা দেখে শয়তানি হাসি দিয়ে সরে গেল। তিথির চিৎকার আয়শা চৌধুরী শুনে দৌড়ে বেরিয়ে এলো। এসে দেখে তিথির রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। আয়শা চৌধুরী তিথি বলে চিৎকার করে উঠল। আয়শা চৌধুরীর চিৎকার শুনে আবির দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ লক্ষ্য করল সিঁড়িতে তেল লেগে আছে। সাবধানে নেমে তিথিকে দেখে আবির স্তব্ধ হয়ে গেল। মুখের ভাষা হারিয়ে ফেলল সে। সারা দুনিয়া মনে হচ্ছে থমকে গেল। ফারিয়া আর তিয়ান হঠাৎ আয়শা চৌধুরীর চিৎকার শুনে চমকে উঠল। ফারিয়া তিয়ানের দিকে তাকালো। দুজন চোখে চাওয়াচাওয়ি করে দৌড়ে নিচে নেমে গেল। নিচে গিয়ে তিথির এই অবস্থা দেখে থমকে গেল দুজনে। তিয়ান দৌড়ে তিথির কাছে চলে গেল। আবির তিথিকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করছে। ফারিয়া তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। তিথিকে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। আবির স্তব্ধ হয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে। পাশে তিয়ানের মা বাবা বসে কান্না করছে। আবিরের আম্মু আব্বু তাদের বুঝ দিচ্ছে। ফারিয়া দূরে দাঁড়িয়ে কান্না করছে। এর মধ্যে তিথির কেবিন থেকে ডক্টর বেরিয়ে আসলো। তিয়ান দৌড়ে গিয়ে বলল, ডক্টর, আমার বোনের কি অবস্থা? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি। ডক্টরের কথা শুনে স্তব্ধ হয়ে গেল সবাই। ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলে, সরি মিস্টার আবির রহমান, আমরা অনেক চেষ্টা করেছি, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। তবে ওনার বাঁচার আশা নেই বললেই চলে। সিঁড়ি দিয়ে পড়ার কারণে মাথায় আঘাত পেয়েছে, প্রচণ্ড রক্তক্ষরণের কারণে জ্ঞান হারায়। তাই আমরা বলতে পারছি না। আপনারা আল্লাহকে ডাকেন, রোগীকে 24 ঘন্টা পর্যবেক্ষণে হবে। ডক্টরের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আবির কান্নায় ভেঙে পড়ল। দিদি প্লিজ ফিরে এসো, প্লিজ দিদি, প্লিজ দিদি ফিরে এসো প্লিজ। তিথির আম্মু আব্বু কান্না করতে করতে জ্ঞান হারায়। তাকে পাশের কেবিনে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তিথির আব্বু বসে বসে আল্লাহকে ডাকছে। তিয়ান হাঁটু গেড়ে বসে কান্না করছে। তার আদরের বোনের এই অবস্থা মেনে নিতে পারছে না সে। ফারিয়া এগিয়ে এসে তিয়ানের পাশে বসলো। প্লিজ তিয়ান, নিজেকে শক্ত করো। তুমি ভেঙে পড়লে আন্টিকে কে সামলাবে? তিয়ান ফারিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ফারিয়াও আল্লাহকে ডাকছে আর নীরবে কান্না করছে। আবির চিৎকার করে কাঁদতে লাগলো, প্লিজ দিদি ফিরে এসো প্লিজ। আবিরের কান্না দেখে হসপিটালের প্রত্যেকটা মানুষের চোখে জল এসে গেল। জীবনের প্রথম কোনো ছেলেকে এভাবে কান্না করতে দেখছেন তারা। আয়শা চৌধুরী আবিরকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বাবা শান্ত হও। আবির যেন আরো ভেঙে পড়ল। আয়শা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মা আমার তিথিকে চাই প্লিজ। আবির হাউ মাউ করে কাঁদতে লাগলো। আবিরের কান্না দেখে আয়শা চৌধুরী নিজেও কান্না করতে লাগলো। আবির উঠে দৌড়ে ওটির বাইরে দাঁড়িয়ে তিথিকে দেখতে লাগলো। তিথির মুখের দিকে তাকালো। এইটুকু সময়ের মধ্যে মুখটা শুকিয়ে গেছে, মায়াবী মুখটা শুকিয়ে আছে। আবির নীরবে কান্না করতে লাগলো। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে আবির পিছনে তাকালো। তাকিয়ে দেখে তার বাবা। তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু আমার তিথিকে চাই প্লিজ, আব্বু আমার তিথিকে ফিরিয়ে দাও। আবিরের আব্বু আবিরকে নিয়ে বসিয়ে দিল, বলল, বাবা এখন আল্লাহকে ডাক, একমাত্র আল্লাহ তাআলা ভালো করতে পারবে। কেটে গেছে অনেকটা সময়। এখন রাত 9টা। এখনও তিথির জ্ঞান ফেরেনি। সবাই অপেক্ষার প্রহর গুনছে কখন তিথির জ্ঞান ফিরবে। আবির এখন তিথির অটির সামনে হাঁটু গেড়ে বসে আছে। হঠাৎ আবিরের ফোন বেজে উঠল। আবির ফোন রিসিভ করলো। হ্যালো মীরা, বলো। মীরা আবিরদের বাড়ির কাজের লোক। ভাইজান। মীরার কথা শুনে আবিরের রাগে চোখ লাল হয়ে গেল। হাত মুঠো করে বলল, তোদের খেলা শেষ, সাহস কি করে হয় আমার জানের দিকে নজর দেওয়ার? আবির তিথির দিকে তাকিয়ে বলল, আমি প্রতিজ্ঞা করলাম তোমার জ্ঞান ফেরার আগে হারামের বাচ্চাদের শাস্তি দিব। এইদিকে জাহান, আমাদের পথের কাটা শেষ। তোমারও প্রতিশোধ নেওয়া হলো আর আমাকেও তোমার পাওয়া হলো। তিন্নির খেলা শেষ। বলতে বলতেই হাসতে লাগলো আগন্তুক আর লীনা। লীনা মনে মনে বলল, আবির, আমি তোমাকে পাইনি, অন্য কারো ভালোবাসা তোমাকে পেতে দেই কি করে বলো? বলেই শয়তানি হাসি ফুটে উঠল লীনার মুখে। লীনা, আমি অনেক হ্যাপি। লীনা মনে মনে বলল, জান, তোমার খেলাও এখানে শেষ। আবির রেগে চোখ লাল করে হাত মুঠো করে দেয়ালে ঘুষি মারল। আবির রাগে শরীর কাঁপছে।
হঠাৎ আবিরকে রাখতে দেখে সবাই চমকে তাকালো। তিয়ান আবিরের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, আপনি এমন করছেন কেন? ওই হারামির বাচ্চাদের আমি শেষ করে দিব। ওদের সাহস কি করে হয় আমার বউয়ের দিকে নজর দেওয়ার? ফারিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া কি হয়েছে প্লিজ বলো আমাদের। আবির বলতে শুরু করলো। আমার ফোন বেজে উঠল, রিসিভ করে দেখি মীরা ফোন দিয়েছে কিছুক্ষণ আগে। হ্যাঁ মীরা বলো। ভাইজান আমি এখন যা কইমু এলা মন দিয়া শুনবেন। ওকে আচ্ছা বল কি হয়েছে। ভাইজান ভাবিমণি একা পইরা যায় নাই, হ্যারে মায়েরা ফেলতে সিঁড়িতে তেল ফেলা হয়েছে। আমি নিজের কানে সব শুনছি। কি কি বলছিস সব? হ ভাইজান আমি সব সত্যি কইতাছি। লিনা আপা তিথি ভাবিকে মাইরা ফেলতে চায়, তার লগে আরও একজন আছে। আমি নীলা আপাকে হ্যার লগে কথা কইতে দেখছি। লিনা আপা বলল ফোনে তিতিকে তো মারার জন্য এত কিছু, এখন এমনিতেই মরে যাবে। চল আমরা এখন কানাডায় চলে যাই। ভাইজান আনে এদের সাইরেন না। আবির রাগে মুঠোফোন চেপে ধরে বলল, মীরা এখন লিনা কোথায়? ভাইজান লিনা আপা মনে হয় চইলা যাইব। অহন আন্নে ঘরে সেই পুরনো বাড়িতে গেল। আমি তারে ফোনে আবির ফোন কেটে দিয়ে রেগে চোখ লাল করে বলল, আসছি আমি। বর্তমান আবিরের কাছে সব শুনে তিয়ান রেগে বলল, ভাই ওদের আমি ছাড়বো না, আমার কলিজায় হাত দিয়েছে, ওদের আমি শেষ করে দেব। আবির আর তিয়ান হসপিটাল থেকে বেরিয়ে গেল। লিনা বেবি, তোমার অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। লিনা অনিককে জড়িয়ে ধরে বলল, বেবি আমি তো তোমাকে পাওয়ার জন্য সব কিছু করেছি। অনিক উচ্চ স্বরে হেসে উঠল, বলল, লিনা সুইটহার্ট, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি না, তুমি তো আমার হাতের পুতুল ছিলে। বলে হাসতে লাগলো। লিনা শুনে স্তব্ধ হয়ে গেল। যার জন্য নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে বেইমানি করলো আর সেই বলতেছে তাকে চাই না। লিনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। লিনা বলল, তাহলে এতদিন সব নাটক ছিল? হ্যাঁ সব নাটক ছিল। আবির আর তিথির কাছে যেতে তুমি পারতে, তাই তো এতদিন তোমার সাথে নাটক করেছি। এখন তোমার টাইম শেষ। লিনা ভুরু কুঁচকে বলল, মানে কি বলতে চাচ্ছ? মানে এটাই, তোমাকেও মরতে হবে। তুমি বেঁচে থাকলে আমার সম্পর্কে সব প্রমাণ থাকবে, সেটা তো আমি হতে দিব না। বলেই লিনার সামনে বন্দুক তাক করলো। লিনা ভয়ে পিছিয়ে গেল আর বলল, অনেক তুমি আমার সাথে এমন করতে পারো না। অনেক উচ্চ স্বরে হেসে উঠল, বলল, সব পারি আমি। বলেই লিনাকে গুলি করে দিল। লিনা বুকে হাত দিয়ে লুটিয়ে পড়ল ফ্লোরে আর বলল, অনেক তুমি আমার সাথে বেইমানি করতে পারলে, আমি বলছি তোমরা সবাই শাস্তি পাবে। তুমি। লিনা চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল না ফেরার দেশে। কথায় আছে না, বাপ বাপকেও ছাড়ে না। অনেক উচ্চ স্বরে হেসে উঠল, বলল, তিথি আমি আসছি তোকে উপরে পাঠাতে। অনেক তোকে আর যেতে হবে না, আমরা চলে এসেছি তোকে উপরে পাঠাতে। হঠাৎ আবিরের কণ্ঠ শুনে চমকে উঠল। পিছনে তাকিয়ে দেখে আবির তিয়ান দাঁড়িয়ে আছে, চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। অনেক ভয় পেয়ে গেল। অনেক তাও বলল, মরার জন্য আমার কাছে এসেছিস? ওকে ডান, চল তাহলে তোকেও তিথি লিনার কাছে পাঠিয়ে দিই। বলেই হাসতে লাগলো। আবির লিনার কথা শুনে ভ্রু কুঁচকে বলল, মানে লিনা? আবিরের চোখ হঠাৎ ফ্লোরে রক্তাক্ত অবস্থায় লিনাকে পড়ে থাকতে দেখে কিছুটা খারাপ লাগছে। যতই হোক বেস্ট ফ্রেন্ড তো। আবিরের চোখে পানি চলে আসে। হঠাৎ তিথির নিষ্পাপ মুখ ভেসে উঠল। আবির আবারও হিংস্রতার রূপ ধারণ করে। আবির গিয়ে অনেককে এলোপাথারি মারতে লাগলো। তিয়ান পুলিশকে ফোন দিল। আরামের বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আবির রহমানের বউয়ের দিকে নজর দিছিস না? তোর এত দম! আবির অনেককে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এর মধ্যে পুলিশ চলে আসে। আবিরকে থামিয়ে দিয়ে বলল, মিস্টার আবির রহমান, আইন নিজের হাতে তুলে নেবেন না, প্লিজ ছেড়ে দিন ওনাকে। আবির তাও মারতেই আসে। তিয়ান গিয়ে আবিরকে ছাড়ালো। ইন্সপেক্টর মাহফুজুর রহমান অনেককে ধরে বলল, আচ্ছা আসি আমরা তাহলে। ধন্যবাদ ইন্সপেক্টর, সঠিক সময় আসার জন্য। ইন্সপেক্টর অনেককে নিয়ে চলে যাবে। এমন সময় অনেক ফ্লোরে থেকে পিস্তল তুলে নিয়ে আবিরের বুক বরাবর গুলি করে দিল। উপস্থিত সবাই হতবাক হয়ে গেল।
ইন্সপেক্টর অনিককে চর বসিয়ে দিল, পিস্তল নিয়ে নিল আর কনস্টেবলকে বলল তাড়াতাড়ি আবিরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। আবির ফ্লোরে পড়ে যাবে তিয়ান ধরে ফেলে, তাড়াতাড়ি করে বাইরে এনে ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। তিথি পিট করে তাকালো, মাথায় অনেক ব্যথা করছে। তিথি উঠে বসার চেষ্টা করলো কিন্তু পারল না, ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে। নার্স তিথির জ্ঞান ফিরতে দেখে দৌড়ে বাইরে এসে বলে, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। আচ্ছা, আমরা ভেতরে যেতে পারি? হ্যাঁ, তবে বেশি কথা বলবেন না। ওকে। তারপর সবাই ভেতরে প্রবেশ করলো। তিথি চোখ বন্ধ করে শুয়ে আছে। তিথির আম্মু তিথির মাথায় হাত রাখলো। তিথি তাকালে নিজের মাকে দেখলে মুচকি হাসলো। তিথির আম্মু আসলে মুখ গুজে কাঁদতে লাগলো। এ কান্না সুখের কান্না, আদরের মেয়েকে ফিরে পাওয়ার কান্না। আয়শা চৌধুরী এগিয়ে এসে বলল, প্লিজ বেআইন কাঁদবেন না। আয়শা চৌধুরী জিজ্ঞেস করলো, মা এখন কেমন লাগছে? তিথি মুচকি এসে বলল, আস্তে করে বলল, ভালো। তিথি আশেপাশে খুঁজতে লাগলো। তিথির চোখ শুধু আবিরকেই খুঁজছে। আয়শা চৌধুরী বুঝতে পেরে বলল, মা, আবির তিয়ান একটু বাইরে গেছে, চলে আসবে এখনই। তিথি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তারপর একে একে সবাই বাইরে চলে গেল। আয়শা চৌধুরী তিথির মন খারাপ বুঝতে পেরে সবাইকে বলল, আপনারা একটু বাইরে যান, আমি আছি তিথির কাছে। তিথির আম্মু তিথির কপালে ঠোঁট ছুঁয়ে বাইরে চলে গেলেন। তিথি আয়শা চৌধুরীকে জিজ্ঞেস করলো, মা উনি কোথায় গেছে? বললাম তো বাইরে গেছে, চলে আসবে। তিথি মন খারাপ করে বলল। আয়শা চৌধুরী তিথির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এর মধ্যেই ডক্টর কেবিনে এসে বলল, হে বিউটিফুল, কেমন লাগছে এখন? তিথি মুচকি হেসে বলল, জি ভালো লাগছে। ডক্টর আয়শা চৌধুরীকে বলল, আপনি একটু বাইরে যান, আমি চেক করব এখন সব ঠিক কিনা। আয়শা চৌধুরী চলে গেল। ডক্টর এগিয়ে এসে বলল, আম্মু এখনও কি খারাপ লাগছে? তিথি মুচকি হেসে বলল, না। 20 মিনিটের মধ্যে তিয়ান আবিরকে নিয়েও হসপিটালে পৌঁছালো। আবিরের অবস্থা খুব খারাপ, রক্তে সারা শরীর ভেসে গেছে। তিয়ান চিৎকার করে ডাকতে লাগলো, ডক্টর ডক্টর। তিয়ানের চিৎকার শুনে সবাই পিছনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। আয়শা চৌধুরী দৌড়ে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আবির বাবা উঠ, কি হয়েছে তোর? ফারিহা আবিরের আব্বু দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে তিয়ান, কি হয়েছে আবিরের? এখন কিছু বলার সময় নেই। ডক্টর ডক্টর। নার্স ডক্টররা সবাই দৌড়ে আসলো। ডক্টর শফিক বলল, আতিয়া তাড়াতাড়ি নিয়ে চলো। ডক্টর আবিরকে নিয়ে অপারেশন রুমে চলে গেলেন। আয়শা চৌধুরী কান্নায় ভেঙে পড়ল। হসপিটালের প্রত্যেকটা মানুষ স্তব্ধ হয়ে গেল। যেই ছেলেটা কিছু ঘন্টা আগেও বইয়ের জন্য কান্না করলো, এখন সেই ছেলেটাই জীবন মৃত্যুর মাঝে লড়াই করছে। সবার চোখে জল চলে এলো। হারিয়া এসে তিয়ানকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আমার ভাইয়ের, বলো। তিয়ান সবাইকে সবকিছু খুলে বলে। সবাই আল্লাহর কাছে আবিরের জীবন ভিক্ষা চায়। আয়শা চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ, আমাদের এ কোন বিপদে ফেললে? মেয়েটার এই অবস্থা, এখন ছেলেটাও। প্লিজ আমার ছেলেকে ফিরিয়ে দাও। এইদিকে তিথি মন খারাপ করে বসে আছে। আবির, আপনি আমাকে একবারের জন্য দেখতে আসলেন না? তিথির চোখে পানি চলে আসে। আপনি আমায় ভুলে গেছেন তাই না? ওকে, আমিও আপনার সাথে আর কথা বলবো না। কি করে আমার লক্ষ্মী সোনাটা? তিয়ান ভিতরে আস্তে আস্তে বলল। তিথি তিয়ানের দিকে মন খারাপ করে বলল, তোমার বোন কান্না করছে। তিয়ান ভয় পেয়ে গেল। তিথি কিছু বুঝে যায়নি তো। তিয়ান হাসার চেষ্টা করে বলল, কি হয়েছে আমার বোনের? তিথি মন খারাপ করে বলল, উনি তো এখনো আমায় দেখতে আসলো না। তিয়ান মুখের ভাষা হারিয়ে ফেলল, চোখের পানি চলে আসলো। তিথির আড়ালে মুছে মুচকি হেসে বলল, ভাইয়া একটু কাজ আছে, তাই একটু পরে আসবে। তিথি আরো মন খারাপ করে বলল, আমার থেকে তার কাজ আগে হলো। তিথি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিয়ান পানিটুকু মুছিয়ে দিয়ে বলল, পাগলি মেয়ে, কান্না করে কেউ আসবে, এখনই চলে আসবে। বুঝলাম, কিন্তু আর সবাই কোথায়? সবাই বাইরে আছে। ডক্টর বলেছেন এত লোক এলাও না কেবিনে, তাই বাইরে দাঁড়িয়ে আছে। ডক্টরকে বেরিয়ে আসতে দেখে আবিরের আব্বু দৌড়ে গিয়ে বলল, ডক্টর, আমার ছেলের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এখন আর কোনো বিপদ নেই। সবাই আলহামদুলিল্লাহ পাঠ করলো। আয়শা চৌধুরী বলেন, জ্ঞান ফিরবে কখন? 2 থেকে 3 ঘন্টার মধ্যে। সবাই আল্লাহকে হাজার হাজার শুকরিয়া জানায়। আম্মু, আমি ওনার কাছে যাব। আমার মন বলছে অনেক কিছু একটা হয়েছে, তা না হলে আমার জ্ঞান ফিরেছে শুনে
উনি আসবেন আমার কাছে? তিথিকে কেউ বোঝাতে পারছে না, তাই বাধ্য হয়ে সব কিছু বলল। তিথি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, আম্মু আমি যাবো ওনার কাছে। সবাই তিথির কাছে হার মেনে আবিরের কেবিনে নিয়ে গেল। আবিরের বাঁ পাশে তিথিকে রাখার ব্যবস্থা করা হয়। তিথি আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, মুখটা শুকিয়ে গেছে। তিথির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিথি আবিরের মুখে হাত বুলিয়ে বলল, প্লিজ আপনি উঠেন। আপনি জানেন না আপনার বুকে মাথা না রাখলে আমার ভালো লাগে না। আবির আস্তে আস্তে তাকালো, আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় সে। হঠাৎ তিথির কথা মাথায় এলো। আবির সব কিছু ভুলে লাফ দিয়ে উঠতে যাবে, তিথি আবিরের হাত টেনে ধরে। আবির তিথিকে দেখে তিথিকে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে, আর দুজনেই কান্না করতে লাগে। এ কান্না সুখের কান্না, প্রিয় মানুষকে ফিরে পাওয়ার কান্না। এর মধ্যে কেটে গেছে অনেকটা সময়, অনেকগুলো দিন। আবির তিথি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। তিথি, তিথি কোথায় তুমি? প্লিজ রুমে এসো। তিথি আয়শা চৌধুরীর সাথে রান্না করতেছিল। তিথির আম্মু আব্বু তিয়ান আসবে দেখে আবিরের ডাক শুনে তিথি লজ্জা পায়। শাশুড়ি মায়ের সামনে কাজ পেলে যাবে কিভাবে? আয়শা চৌধুরী মায়ের মতো, তারপরেও তিথি লজ্জায় মাথা নড়াতে পারছে না। আবির আবার ডাকতে শুরু করে, তিথি, তিথি কোথায় তুমি? আয়শা চৌধুরী মুচকি হেসে বলল, যা দেখ তো আবির কি বলে। তিথি লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রুমের দিকে চলে গেল। আয়শা চৌধুরী মুচকি হেসে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করল, বলল, আল্লাহ আমার সংসার এভাবেই হাসি খুশিতে ভরিয়ে রেখো। তিথি রুমে এসে দেখে আবির খাটে হেলান দিয়ে বসে আছে। তিথির সামনে দাঁড়িয়ে বলল, সমস্যা কি? কেন ডাকছেন? আমার সামনে কি আসা যায়? আবির তিথিকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিল। তিথির ঘাড়ে থুতনি রেখে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি, কিন্তু কি করবো বলো? আমার যে খুব এই বউকে ছাড়া থাকতে কষ্ট হয়। অসভ্য লোক, মুখে কিচ্ছু আটকায় না। কোনো আদর টাদর হবে না, এখন কাজ আছে অনেক। আবির তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ জাস্ট একটা কিস তো করতে দেবা নাকি? তিথি আবিরের দিকে ঘুরে বলল, জি না মাই ডিয়ার হাজবেন্ড, এখন না, রাতে। তিথিকে আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট দবিয়ে দিল। তিথিও আবেশে চোখ বন্ধ করে প্রিয় মানুষের স্পর্শ অনুভব করতে পারল। 5 মিনিট পরে ছেড়ে দিল। আবির তিথির দিকে তাকিয়ে দেখে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। আবির বাঁকা হেসে বলল, আচ্ছা তুমি এত লজ্জা পাও কেন বলো তো? আবিরকে আর কিছু বলতে না দিয়ে তিথি দৌড়ে পালিয়ে গেল। আবির মুচকি হেসে বলল, পাগলি, এখন আমি ছেড়ে দিলাম, এরপর আর কোনো ছাড়াছাড়ি হবে না। তিথি দৌড়ে ডাইনিং রুমে চলে আসে। এসে দেখে ফারিয়া কার্টুন দেখছে। তিথি এসে বসলো। কি হলো ভাবি, এইভাবে দৌড়ে চলে গেল কেন? ভাগে কি তাড়া করছিল? তিথি যেন আর লজ্জা পেল। ফারিয়া হেসে বলল, ওকে ওকে, এত লজ্জা পেতে হবে না। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। তিথি যাবে, ফারিয়া বলল, তুমি বসো, আমি দেখছি। ফারিয়া দরজা খুলে তিয়ানদের দেখে লাজুক হাসলো। তারপর তিথির আব্বু আম্মুর সাথে কথা বলে ভিতরে আসতে বলল। তিয়ান সবার অগোচরে ফারিয়াকে চোখ টিপ দিল। ফারিয়া তো লজ্জায় শেষ। তিথি আব্বু আম্মু ভাইকে দেখে দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরল, সবার সাথে কথা বলে বসতে দিল। আয়শা চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, কেমন আছেন আপনারা? তিথির আম্মু আব্বু বলল, আলহামদুলিল্লাহ ভালো। আয়শা চৌধুরী তিয়ানকে জিজ্ঞেস করলো, বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আয়শা চৌধুরী মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। ফারিহা যাও, তিয়ান নিয়ে উপরে যাও। ফারিয়া মুচকি হেসে বলল, ওকে আম্মু। তিয়ান ফারিহার মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেল। ফারিয়া ছাদের দিকে হাঁটা ধরল। তিয়ান পিছনে গেল। ফারিয়া ছাদে গিয়ে এক কোনায় দাঁড়ালো। তিয়ান গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। ফারিয়া চোখ বন্ধ করে ফেলল। প্রিয় মানুষের আলিঙ্গন অনুভব করতে লাগলো। তিয়ান ফারিয়ার ঘাড়ে নাক ঘষতে লাগে। ফারিয়া বারবার কেঁপে উঠতে লাগলো। ফারিয়া ঘুরে তিয়ানকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তিয়ান শক্ত করে ধরে বলল, আমিও আমার প্রিয়সীকে ভালোবাসি 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 ভালোবাসি। এখানে কি করা হচ্ছে? মানে কি এইসবের? হঠাৎ এমন কথায় চমকে উঠল দুজনে। সরে দাঁড়িয়ে পিছনে তিথিকে দেখে দুজনে ভয়ে সিটিয়ে গেল। ফারিয়া বলতে গেলে, ভাবি আমার কথাটা শোনো। তিথি হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলল, কিছু বলতে হবে না, এই জন্য তোমাদের শাস্তি পেতে হবে। প্লিজ বোন আমার কথাটা শোন।
তিথি বলতে না দিয়ে বলল, অনেক বলেছো, চলো আমার সাথে, তোমাদের ডাকছে। তিথি চলে গেল। ফারিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিয়ান অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। তিথি নিচে নেমে এসে বলল, আম্মু আব্বু, আমি তোমাদের কিছু একটা বলতে চাই। ওকে বলো, কি বলতে চাও? মা, আসলে তিয়ান ভাই আর ফারিহা দুজনকে ভালোবাসে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, মানে কবে থেকে? আমরা তো কিছু জানতে পারলাম না। তিথির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়শা চৌধুরী একবার তিথির দিকে তাকায়, আবার আবিরের আব্বুর দিকে। তিথির আম্মু বলে উঠল, বিআই, আমি এবং তিয়ানের আব্বু কিছু বলতে চাই। ওকে বলেন। আসলে আমি এবং তিয়ানের আব্বু চাই ফারিহাকে আমার বাড়ির মেয়ে করে নিতে চাই। তিথির আম্মুর কথায় আয়শা চৌধুরীর ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বলল, আমার কোনো সমস্যা নেই, তিয়ানের মতো ছেলে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। কি বলো আবিরের আব্বু? না, আমার কোনো সমস্যা নেই। আবির, তোমার কোনো আপত্তি আছে? না আব্বু, তোমরা যা করবে ভালোই করবে। তিথি খুশিতে লাফ দিয়ে উঠল, আবিরকে জড়িয়ে ধরল। হঠাৎ জড়িয়ে ধরায় আবির অবাক হয়ে যায়। তিথির দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝালো সে কি করছে। তিথি বুঝতে পারলো সে কি করে ফেলেছে। তিথি আবিরের থেকে সরে গিয়ে লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল। আয়শা চৌধুরী মুচকি এসে তিথিকে বলল, মা যাও তো, ওদের দিকে নিয়ে আসো। জি আম্মু। তিথি যেন এই সুযোগের অপেক্ষায় ছিল, দৌড়ে ছাদের দিকে চলে গেল। তিথির আম্মু মুচকি হেসে বলল, আচ্ছা, তাহলে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আগামী শুক্রবার ওদের 4 হাত এক করে দেওয়া হোক। আয়শা চৌধুরী এবং আবিরের আব্বু বলল, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা নেই। ফারিয়া নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। তিয়ান ফারিয়ার কাছে এসে মুখ উপরে তুলে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, প্লিজ কান্না করে না, আমি আসি তো, আমি সব ঠিক করে দেব। সব পরে ঠিক করবে, এখন চলো না, আম্মু ডাকছে তোমাদের। হঠাৎ তিথির কথায় চমকে পিছনে তাকিয়ে দেখে তিথি দাঁড়িয়ে আছে। ফারিয়া দৌড়ে গিয়ে তিথিকে জড়িয়ে ধরে বলল, প্লিজ ভাবি, কিছু একটা করো, তিয়ান ভাইয়াকে খুব ভালোবাসি আমি, প্লিজ। আচ্ছা চলো, আগে আম্মু ডাকে। তারপর তিনজনে নিচে চলে গেল। আম্মু, এই তো আসামি নিয়ে এসেছি, এখন কি করবে করো। আয়শা চৌধুরী কিছুক্ষণ চুপ করে থেকে ফারিয়াকে জিজ্ঞেস করলো, ফারিহা, তুমি কি তিয়ানকে ভালোবাসো? ফারিয়া নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। কি হলো বল, তুই কি তিয়ানকে ভালোবাসিস? সরি, ক্ষমা করবেন, আমি ফারিহা দুজনকে খুব ভালোবাসি। এটার জন্যই তোমাদের শাস্তি পেতে হবে। ফারিয়া চমকে উঠল, চমকে তিয়ানের দিকে তাকিয়ে রইল। তিয়ান ফারিয়াকে ইশারায় শান্ত হতে বলল, তোমাদের শাস্তি হলো আগামী শুক্রবার তোমাদের বিয়ে। বলেই শব্দ করে হেসে উঠল সবাই। ফারিয়া চমকে তাকালো তার মায়ের দিকে। আয়শা চৌধুরী ইশারায় ফারিয়াকে কাছে ডাকলো। ফারিয়া দৌড়ে আয়শা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তিথির আম্মু এগিয়ে এসে ফারিয়ার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, কাঁদে না মা। ফারিয়া তিথির আম্মুকে জড়িয়ে ধরল। আবির এসে তিয়ানকে জড়িয়ে ধরে বলল, সব সময় আমার বোনকে ভালো রেখো। আমার উপর ভরসা রাখুন, আমি ভালো রাখবো। তারপর তিথির আব্বু আম্মু খাওয়া শেষ করে চলে গেলেন। রাতে ডিনার করে সবাই নিজেদের রুমে চলে যায়। তিথি সব গুছিয়ে রুমে যাবে, ফারিয়া তিথিকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ ভাবি, তোমার জন্যই আমি তিয়ান ভাইয়াকে পেলাম। আরে পাগলি মেয়ে, তুমি কি আমার বোন না? এইটুকু তো করতেই পারি, যাও ঘুমিয়ে পড়ো, সামনে বিয়ে, এত রাত জেগে থেকো না। ফারিয়া মাথা নাড়িয়ে চলে গেল। তিথি রুমে এসে দেখে আবির ওই পাশ হয়ে শুয়ে আছে। তিথি লাইট অফ করে এসে আবিরের পাশে শুয়ে পড়ল। আবিরকে আস্তে করে ডেকে বলল, এই যে মাই ডিয়ার হাজব্যান্ড, আপনি ঘুমিয়ে পড়েছেন? আবির মুচকি এসে তিথির দিকে ফিরে তিথিকে বুকে টেনে বুকের ওপরে ফেলে বলল, আমি কি করে ঘুমাই তোমাকে ছাড়া? এই বুকে যে তিথির বসবাস। তিথি আবিরকে খেপাতে বলল, তাই? আচ্ছা, আমি যদি মরে যাই তখন কি হবে? ভুলে যাবেন আমায়? আবির রাগে তিথির গালে কামড় বসিয়ে দিল। তিথি ব্যথা পেলেও শব্দ করল না, কারণ জানে এটা ভালোবাসার মানুষকে হারানোর ভয়। আবির তিথির চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ছাড়া আমার জীবন ঘন কালো আধার, কেমন করে পারে দেব নিঠুয়া পাথার। তিথির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি শুধু আপনার, কখনো ছেড়ে যাব না, আমি প্রমিস। আবির তিথিকে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। আবির শক্ত করে জড়িয়ে ধরল। পাড়ি দিল ঘুমের রাজ্যে। কেটে গিয়েছে অনেকটা সময়।
সেই অপেক্ষার প্রহর শেষ হলো ফারিয়া আর তিয়ানের। আজ এদের এক হওয়ার দিন। তিথিও যায়নি ওদের বাড়ি। ননদের বিয়ে বলে কথা। ফারিয়াকে হলুদের জন্য সাজানো হয়েছে। হলুদ রঙের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, মাথায় গাঁদা ফুলের মালা, গেঁথে দেওয়া খোপায়, গলায় তাজা ফুলের মালা। এক কথায় ফারিয়াকে অপূর্ব রূপবতী দেখাচ্ছে। সব কাজিনরা মিলে ফারিয়াকে জ্বালাচ্ছে। ফারিয়া লজ্জায় কিছু বলতে পারছে না। ফারিয়ার খালাতো বোন স্বর্ণালী বলল বলেই হাসতে লাগলো। স্বর্ণালী, আর কিছু বলিস না, দেখছিস না লজ্জায় লাল হয়ে গেছে। মিথিলার কথায় আবার সবাই হাসিতে মেতে উঠল। আবির তিথিকে ডাকতে রুমের দিকেই যাচ্ছে। তিথি, কোথায় তুমি? সবাই ওয়েট করছে তোমার জন্য। তিয়ান, ওরা আবার চলে আসবে। আবির দরজা খুলে ভেতরে প্রবেশ করে স্তব্ধ। তিথি গোল্ডেন রঙের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, কাজল, চুলে বেলি ফুলের মালা গাঁথা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আবির ঘোর লাগা দৃষ্টিতে তাকালো তিথির দিকে। আস্তে আস্তে তিথির দিকে এগিয়ে গেল সে। পিছন থেকে জড়িয়ে ধরল, কাঁধে গভীরভাবে কিস করলো। আবিরের স্পর্শে তিথি কেঁপে উঠল। পিছন ঘুরে তিথি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আবির গভীরভাবে আলিঙ্গন করলো, কপালে ঠোঁট স্পর্শ করে বলল, চলো, সবাই অপেক্ষা করছে। তিথি বলে। যাওয়ার সময় আবিরকে দেখে তিথির মনে হয় আবার নতুন করে প্রেমে পড়ে গেল। গোল্ডেন রঙের শেরওয়ানি, চুলে জেল দিয়ে পিছন দিকে দেওয়া, এই সামান্যতেই আবিরকে অনেক সুন্দর লাগছে। তিথি হা করে আবিরকে দেখতে লাগলো। আবির তিথির মুখের দিকে তাকিয়ে দেখে যে ওর দিকেই তাকিয়ে আছে। আবিরের মাথায় দুষ্ট বুদ্ধি এলো। সে তিথির কপালে কিস করে বলল, তুমি চাইলে আমি তোমার সামনে বসে থাকবো, যত ইচ্ছে দেখো। বলেই ডেভিল হাসি দিল। তিথি লজ্জা পেয়ে বলল, অসভ্য লোক, সরেন তো। বলেই দৌড়ে চলে গেল। আবির মুচকি হেসে তিথির পিছনে পিছনে যেতে লাগলো। তিথি ফারিয়াকে হলুদ লাগিয়ে দিল। একে একে সবাই হলুদ লাগিয়ে দিল। হলুদের অনুষ্ঠান শেষ হয়। ফারিয়াকে ফ্রেশ হতে তার রুমে নিয়ে যাওয়া হলো। বিকাল 4টা বাজে। তিথি কালো গাউন পরেছে। আবির ম্যাচ করে কালো শার্ট, কালো প্যান্ট, জেল দিয়ে চুল পিছন দিকে দেওয়া। এক কথায় দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। আবির তিথির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভুরু কুঁচকে বলল, কিছু একটা কম কম লাগছে। আবিরের গালে হাত দিয়ে আবার দেখতে লাগলো। ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, কাজল, কানে ঝুমকো, গলায় চিকন চেন। এত কিছুর পরেও আবিরের কি যেন নেই নেই মনে হচ্ছে। তিথি এইবার বলল, আর কত দেখবেন, সব ঠিক আছে, এখন চলেন, ভাইয়ারা চলে আসবে। আবির কিছু না বলে তাকিয়ে থেকে সরে এসে ড্রেসিং টেবিলের সামনে থেকে টিপের পাতা হাতে নিয়ে ছোট্ট একটা কালো টিপ নিয়ে তিথির কপালে পরিয়ে দিল আর বলল, নাও পারফেক্ট। তিথি এতক্ষণ আবিরের কাণ্ড দেখছিল। টিপ পরিয়ে দেওয়া দেখে তিথি মুচকি হেসে বলল, এবার তাহলে যাওয়া যাক। আবির তিথির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ইয়েস ম্যাম, চলেন এখন। তিথি মুচকি হেসে বলল, ওকে, চলুন। তারপর দুজনে নিচে নেমে গেল। তিথি আর আবির সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তিথি আর আবিরকে একসাথে ম্যাচিং করে সব কিছু দেখে রাহান, আবিরের কাজিন, বলল, ওহো কিয়া সিন হে। সবাই হৈ হৈ করে উঠল। আবির তিথি মুচকি হেসে ফারিয়ার কাছে আসলো। তিথি ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, ইস ফারিহা, তোমায় অনেক সুন্দর লাগছে, ভাইয়া তো পাগল হয়ে যাবে আজকে। ফারিয়া লজ্জায় লাল হয়ে গেল। স্বর্ণালী, মিথিলা হা হা করে হেসে উঠল। এর মধ্যে কিছু মেয়ে চিৎকার করে বলল, বর এসেছে, বর এসেছে। তিথি, স্বর্ণালী, মিথিলা ওরা গেটে চলে গেল। গেট ধরতে গেটে গিয়ে দেখে তিয়ান, রিয়াজ, রিয়াদ আরও অনেক ছেলে দাঁড়িয়ে আছে। তিথিরা গিয়ে গেট ধরল। মিথিলা বলল, এই যে দুলা ভাই, টাকা ছাড়া ভেতরে যেতে পারবেন না। আপনার শালিকাদের আবদার 20,000 টাকা ছাড়া ভেতরে প্রবেশ করতে পারবেন না। ওহে বিআইন সাহেবা, দিব টাকা, যদি না এই বিআইদের নিজের হাতে মিষ্টি খাওয়ান। আমরা কেন, টাকা ভাইয়া দিবে, তাই ভাইয়াকে খাওয়াই দেব। তিথি আপু, তুমি কিছু বলো। ভাই আমার কথা হবে না, তোমরা দিয়ে দাও। রিয়াজ ওরা না পেরে বাধ্য হয়ে দিয়ে দিল। সব কিছু শেষ করে তিয়ানকে ভেতরে নিয়ে যাওয়া হলো। তিয়ানকে ফারিয়ার পাশে বসিয়ে দিল। তিয়ান ফারিয়াকে দেখে স্তব্ধ হয়ে গেল। লাল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, কাজল, খোঁপায় বেলি ফুলের মালা। এই সাধারণ সাজাই ফারিয়াকে অপূর্ব সৌন্দর্যের অধিকারী লাগছে।
ফারিয়া আর চোখে তিয়ানের দিকে তাকালো, দুজনের চোখ চোখে মিলে গেল। ফারিয়া লজ্জায় চোখ নামিয়ে নিল, তিয়ান মুচকি হাসল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। সব নিয়ম মেনে বিয়ে সম্পূর্ণ হলো। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল, এখন বিদায়ের পালা। ফারিয়া আয়েশা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে। আবিরও কাঁদছে। ছোট বোনটা যে এত বড় হয়ে যাবে আবির ভাবতেও পারেনি। আবিরের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তিথি আবিরের হাত শক্ত করে ধরে বলল, প্লিজ কাঁদবেন না। ফারিয়া তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আবিরের আব্বু তিয়ানের হাত ধরে বলল, বাবা, আমার এই ছোট্ট মেয়েটাকে কখনো কষ্ট পেতে দিও না। তিয়ান আবিরের আব্বুর হাত নিজের হাতে মুঠোয় নিয়ে বলল, বাবা আপনি চিন্তা করবেন না, ফারিয়াকে ভালো রাখবো। ফারিহা আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তিথি মাথায় হাত বুলিয়ে বলল, কাল তো যাবো আমরা, প্লিজ কান্না করো না। ফারিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলো। ফারিয়াকে রিয়া তিয়ানের রুমে নিয়ে বসিয়ে দিল। ফারিয়া পুরো রুম দেখতে লাগলো। রুমটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, চারপাশে শুধু ফুল আর ফুল। হঠাৎ দরজা খোলার শব্দে ফারিয়া চমকে উঠল। তাকিয়ে দেখে তিয়ান এসেছে। ফারিয়া নিজেকে কিছুটা গুটিয়ে নিল। তিয়ান এটা লক্ষ্য করলো। তিয়ান এসে ফারিয়ার সামনে বসে ঘুমটা তুলে ফারিয়ার মুখ উঁচু করে ধরল। ফারিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, চলো নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নামাজ আদায় করি। তারপর তিয়ান আর ফারিয়া নামাজ আদায় করে নিল। তিয়ান ফারিয়াকে কোলে তুলে নিল, বিছানায় বসালো। ফারিয়া লজ্জায় তিয়ানের বুকে মুখ গুজে দিল। তিয়ান ফারিয়ার মুখ উঁচু করে তুলে কপালে ঠোঁট ছুঁয়ে কানে কানে বলল, আমি কি তোমাকে আপন করে নিতে পারবো ম্যাই? ফারিয়া লজ্জা পেয়ে তিয়ানের বুকে মুখ গুজে দিল। তিয়ান ফারিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। মিলন হলো দুজন ভালোবাসার মানুষের। আবির তিথিকে ডাকতে রুমে প্রবেশ করে থমকে গেল। ফুলে সজ্জিত বিছানায় তিথি বসে আছে। আবির তিথির দিকে এগিয়ে গেল। তিথি মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। প্রিয়সী, তুমি আমার সেই ভালোবাসা যা কখনো ভুলতে পারবো না। তোমাতে বিভোর হয়ে যেন মরণকে জয় করে নিতে পারি। ভালোবাসি 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 ভালোবাসি। তিথি আবিরকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি। আবির তিথিকে কিছু বলতে না দিয়ে তিথির ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট বসিয়ে দিল। আবিরের স্পর্শে তিথি কেঁপে কেঁপে উঠছে। আবির গভীর আলিঙ্গনে আবদ্ধ করে নিল তিথিকে। হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে, যেখানে সুখ বিনা কিছু নেই। পূর্ণতা পেল দুটি ভালোবাসা মানুষের। এভাবেই যেন পূর্ণতা পায় সকল ভালোবাসার মানুষদের।